সকালবেলা মিনু বেলিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। সে ভেবেছিল আজ সকালে এখানে অন্য কিছু হবে, হয়তো সে দেখবে তার বেলি ভাবি আর নেই। তাই রান্নাঘরে বেলিকে দেখে অনেক চমকে যায় মিনু। মিনু এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে বেলির কাছে যায়। ওই ভাবি, ভাবি। জি বলো মিনু, ঘুম ভেঙেছে তোমার? আপনি কি বেলি ভাবি? এটা কি বলো মিনু, একটা চিমুট দেই। এই মিনু, কি সব বলো আবল তাবল, ব্যথা ফাইলে চিক্কুট দিয়েন। এই বলে মিনু বেলির হাতে একটা চিমটি কাটে। চিমটিটা বেশ জোরে কাটে সে, আর বেলিও ব্যথা পেয়ে উফ করে ওঠে। এইবার মিনুর বিশ্বাস হয় যে এটাই আসল বেলি। এতক্ষণ সে বেলিকে বেলি নয়, বেলির ভূত ভেবেছিল। চিমটি দিলা কেন? আমি ভাবছি আপনি ভূত। যাক, আল্লাহ সারাইছে, আপনি মরেন নাই, বাইচা আছেন। কি সব বলো উল্টা পাল্টা। যাও চোখে মুখে পানি দিয়ে আসো। ভাবি পিটাইছিনি আপনারে ভাইয়ে? মারবে কেন আমাকে? হেইতে তো কথায় কথায় পিডায় আপনারে। হ্যাঁ, তবে কাল মারে নাই। কি আছে তাইলে? এবার বেলি আসলে বিরক্ত বোধ করছে। মিনু উল্টাপাল্টা বলা শুরু করলে করতেই থাকে তো করতেই থাকে, বন্ধ আর হয় না। এদিকে ইরফানের জন্য সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দেয় বেলি। কিছুক্ষণ পর ইরফান রুম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যায় বাসা থেকে। হ্যাঁ, আজ ইরফান নাস্তা না করে অফিসে চলে গেছে। বেলির ওপর থেকে রাগটা এখনো কমাতে পারেনি ইরফান। তার চিন্তা অনুযায়ী বেলি তাকে অপমান করেছে, বেলি তাকে কথা দিয়ে অপমান করেছে। সেই জন্যে আজ সে বেলির দিকে একবারের জন্য তাকায়নি। ইরফানের এইভাবে না খেয়ে চলে যাওয়াটাও বেলির সহ্য হয়নি। হয়তো কাল রাতে যা হয়েছিল তাই ইরফানের পছন্দ হয়নি, কিন্তু বেলি কি করতে পারে? সে যে অসহায়। কাল ধরা দিলে যন্ত্রণা যে আরো বহু গুণ বেড়ে যেত তার। সেই যন্ত্রণা হয়তো বেলিকে একেবারে শেষ করে দিত। মিনু এসে বেলিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেলির সাথে কথা বলে। ভাবি, ও ভাবি। হু, ভাইয়া খাইয়া গেল না? ওহু, কিল্লাই খাইয়া গেল না কিল্লাই? হয়তো অভিমান, নয়তো রাগ। অভিমান আবার রাগ, বাপুরে বাপু, এডি মাথা ঢুকে না আমার। কি হয়েছে খুইল্লা কইবেন নি একটু? অভিমান যা প্রিয়জনের সাথে করা যায়, আর রাগ যা অপছন্দের মানুষের সাথে করা যায়। এখন আমি তো তোমার ভাইয়ের প্রিয়জন নই, তাই অভিমানটা আমার জন্য প্রযোজ্য না। তাই রাগটাই হয়তো আমার জন্যে বরাদ্দকৃত। কিছুই বুঝি নেই। খেয়ে নাও, খেয়ে একটু হাতে হাতে সাহায্য করো আমাকে। আচ্ছা। এইদিকে অফিসে কাজ করে যাচ্ছে ইরফান। প্রমোশন হয়েছে তার। তার এই প্রমোশনে কোথাও না কোথাও বেলিও জড়িত। বেলি তার হয়ে স্যাম্পল বানিয়েছে, তা যে সবার এত পছন্দ হবে ভাবেনি সে। অফিসের সবাই ইরফানকে বাহবা তো দিচ্ছে, কিন্তু ইরফান তো জানেই বাহবার আসল হকদার আসলে কিন্তু বেলি। আবার বেলির কালকে রাতে বলা কথাগুলো মনে পড়ে যায় ইরফানের। বেলি তাকে অপমান করেছে, তাই বেলির উপর রাগও হচ্ছে। এরই মাঝে একটা ফোন আসে। ফোন হাতে নিতেই দেখে রুবির বাবা জাফর সাহেব ফোন দিয়েছেন। ভদ্রলোক আর সময় পেলেন না, না চাইতেও ফোনটা রিসিভ করে ইরফান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফান, কেমন আছো? ভালোই, আপনি? ভালো। বাসায় আসতা যদি। রুবিকে নিয়ে যাও। রুবিকে 4-5 বছরের বাচ্চা যে আমি ওকে নিয়ে আসবো? ইরফান, রাগারাগি তো অনেক হয়েছে, এইবার আসো। আগের বার আপনার মেয়েকে ধমক দেয়াতে আমাকে নিয়ে দরবার বসাইছেন, এইবার তো থাপ্পড় দিয়েছে, পারলে কেস করেন। ইরফান, আপনি কোন যুক্তিতে আমাকে আপনার বাসায় আসতে বলেন? আপনার মেয়ে রাত 10টার পর একা একা বাসা থেকে বের হয়ে গেছে। আপনার মেয়ের বিষ কত খেয়াল করছেন আপনি? আর ও 100টার মধ্যে 90টা বলে মিথ্যা। ও যখন খুশি বের হয়, যখন খুশি বাসায় আসে। ওর ছেলে বন্ধুদের অভাব নেই, মেয়ে বন্ধুদের কথা তো বাদই দিলাম। আমি কষ্ট করে টাকা কামাই করি, আর আপনার মেয়ে তা তুষের মতো উড়ায়। কেন, আমার টাকার কি কোনো বরকত নেই? শোনেন, আপনার মেয়ে আমাকে কি ওর গোলাম পাইছে? 24 ঘন্টা আমাকে বেলির নামে নানান রকম কথা বলে, যার মধ্যে 100টাই মিথ্যা বলে।
আর আমিও বলদের মতো ওর কথা শুনে ওই মেয়েটাকে মারধর করছি। মেয়েটা টু শব্দ অবধি করে নাই এই পর্যন্ত। এত মিথ্যা কেন? আমি এখন অপরাধী হয়ে গেছি। কেন প্রথম বিয়ে করলাম, আর প্রথম বিয়ে করার পর কেনই বা দ্বিতীয় বিয়ে করলাম? আপনার মেয়েকে একটা চর মারাতে আপনার মেয়ে বাপের বাড়ি গিয়ে উঠছে। একবার কি এটা ভেবে দেখছেন যে এই মেয়েটাকে আজকে 7টা মাস আমি আপনার মেয়ের কথায় কত গালমন্দ করছি, কত মারছি, ওই মেয়ে তো চুপ করে পড়ে আছে। এক কাজ করেন, আপনার মেয়েকে ক্যাবিনেটের মধ্যে সাজিয়ে রেখে দিন। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। রাখতেছি। আসসালামু আলাইকুম। লাইন কেটে দেয় ইরফান। ইরফান লাইন কাটার পর জাফর সাহেব গভীর চিন্তায় মগ্ন হয়ে যান। পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে। এখন যতই ঠিক করতে চাইবে ততই আরও সমস্যা বাড়বে। তাই আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে করছেন জাফর সাহেব। মেয়ে যখন সতীনের ঘর বেছে নিয়েছে তখন তিনি কি করবেন? আর নিজেকে ব্যর্থ বাবা ভাবা ছাড়া আর কিছুই করণীয় নেই তার। অন্যদিকে রুবির বাবা লাইন কাটার পর ল্যাপটপ নিয়ে কাজ করতে যাবে, আবার ফোনটা বেজে ওঠে ইরফানের। এইবার মেজাজ বিগড়ে যায়। কে ফোন করেছে না দেখে রিসিভ করে চেঁচিয়ে ওঠে ইরফান, এই কে? হ্যালো বাজান, আমি বেলিফুলের মায়। কথাটা শুনে থতমত খেয়ে যায় ইরফান। তাড়াতাড়ি কান থেকে মোবাইল সামনে এনে দেখে বেলির মায়ের নাম্বার। অবশ্য নাম্বার সেভ করে নেই, শুধু লাস্টে 359 এই 3টা ডিজিট দেখে চিনতে পেরেছে যে এটা বেলির মায়ের নাম্বার। ইরফান মনে মনে লজ্জিত। তার একবার নাম্বার দেখা উচিত ছিল। এইভাবে চেঁচানো উচিত হয়নি, তাও একজন মায়ের বয়সী মহিলার সাথে। ইরফান নিজেকে দমিয়ে নিয়ে কথা বলে, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো আছি বাজান, তোমরা কেমন আছো? জি ভালো। কিছু বলবেন? হ বাজান, বেলি ফুলে কই? বেলি তো বাসায়, আর আমি অফিসে। বাজান, একটা কথা কইবার চাইছিলাম আমি। হ্যাঁ বলেন। আইজা তো বুধবার, শুক্রবারে বেলি ফুলের বাপের মৃত্যুবার্ষিকী। তোমার বাবাই মনে হয় ফোন দিব তোমা করে। ও আচ্ছা, তাই বাজান মাইয়াডারে লইয়া যদি আসতা গ্রামে। আমার তো অফিস, কিভাবে আসি? আরে বাজান, এমনে কইও না। মাইয়াডার বাপের মৃত্যুবার্ষিকী, মাইয়াডায় না আইলে মনটা ছোট হইয়া যাবে বাজান। আচ্ছা, আমি বাসায় গিয়ে বেলিকে বলবো আপনার সাথে কথা বলতে, কেমন? আচ্ছা বাজান, তইলে রাহি এখন। জি আচ্ছা, ভালো তাহ তোমরা। বেলির মায়ের লাইন কাটার পর কিছুক্ষণ ইরফান মাথা নিচু করে রাখে। অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছে তার। ইরফান সবটা জানে না, তবে তার বাবার কাছে শুনেছিল বেলির বাবা মারা যাওয়ার 2 মাস পরেই বেলিকে তার সাথে বিয়ে দেওয়া হয়। বেলির বাবার সাথে তার বাবা কথা দেওয়ার 15 দিনের মাথাতেই বেলির বাবার অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানে স্পট ডেথ ঘটে। বেলি তখন এতিম ছিল। সদ্য বাবাকে হারিয়ে এতিম হয়ে যাওয়া মেয়েটাকে আমার ওপর ভরসা করে ওর সব দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আর সেই আমি কিনা বিয়ের রাতেই ওকে, আর তারপর একদিন জুতা দিয়ে পর্যন্ত মেরেছিলাম। বাপ মরা এতিম মেয়েটা সেই দিনও চুপ ছিল, আর আজও চুপ করে আছে। কেন বুঝলাম না সেদিন ওর কষ্টটা, কেন দেখলাম না ওর বাবা হারানোর হাহাকারটা। বেলি আমার কাছে অবহেলিত, আসলে অবহেলিত সে আমার কাছে। তাকে তার হক দিতে কার্পণ্য করলাম আমি, অথচ এই বেলি আমার জন্যে আজও ভেবে যাচ্ছে। এইসব ভাবছে আর মনে মনে আফসোস করছে ইরফান। ঝোঁকের বসে রুবির সাথে সম্পর্ক করা আর বিয়েও করে ফেলা সবটাই ছিল তার ভুল পদক্ষেপ। তবে এখন অনেকটাই দেরি হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছে ইরফান। আজ বেলিকে একবারের জন্য ডাকেনি ইরফান, কফির জন্য বলেনি কিছু। বেলি দরজা খোলার পর সেই যে রুমে এসেছে আর বের হয়নি ইরফান। বেলি ইচ্ছা করে কফি বানিয়ে রুমের সামনে গিয়ে দরজায় নক করে। ইরফানের সাড়া পেয়ে রুমে যায় বেলি। ইরফান তখন বিছানায় শুয়ে আছে। আপনার কফি বলে বিছানার পাশে রাখা টেবিলের ওপর কফির মগটা রেখে দরজার কাছে যেতেই ইরফান ডাক দেয় বেলিকে, দাঁড়া। ইরফানের ডাকে পা জোড়া সেখানেই থেমে যায় বেলির। পিছনে ফিরে ইরফানের দিকে তাকায় সে।
ইরফান তখন মোবাইলে কি যেন করছিল। জি, তোর মা ফোন করছিল, নে কথা বল। মা ফোন দিছিল কখন? দুপুরে, নে কথা বল। রাজ্যের সবটুকু সুখ হয়তো তার কপালে ছিল, এই মুহূর্তে তার তেমনটাই মনে হচ্ছে। তখন ইরফান আবার বলা শুরু করে, সেই দিনও একবার ফোন দিছিল, কাজের চাপে বলতেই ভুলে গেছিলাম আমি। সমস্যা নাই, রিসিভ করে না তো। আবার কল ব্যাক কর। কিভাবে করে? কেন তুই টাচ মোবাইল ইউজ করতে পারস না? আমি কখনো চালাই নাই মোবাইল। মায়ের আর বাবার বাটন মোবাইল ছিল, ওইগুলাই দেখছি। ও, দে আমার কাছে। মোবাইলটা ভালোই বড়। ও, মায় ধরছে না, আরেকবার দেন। বেলির কথায় ইরফান আরেকবার ফোন দেয় বেলির মায়ের নাম্বারে। কিছুক্ষণ পর বেলির মা ফোন রিসিভ করে, আর ইরফানও বেলিকে মোবাইলটা এগিয়ে দেয়। হাসি মুখে মায়ের ফোনটা কানে নিয়ে হ্যালো বলে ওঠে বেলি। হ্যালো মা। হ্যালো বেলিফুল, মা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছস? আমিও ভালো আছি মা। কি করো মা তুমি? পানি আনতাম গেছিলাম। খাইছো নি মা? হ, তোরা খাইছত নি? এখনো খাই নাই মা, একটু পরেই খামু। বেলির কথা শুনে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলি একই মুখে দুই ধরনের কথা বলতে পারে। মায়ের সাথে কথা বলছে সে, তাই আঞ্চলিক ভাষায়, আবার এখানে সবার সাথে শুদ্ধ ভাষায়। বেলি যদি তেমন পড়াশোনার সুযোগ পেত, তাহলে হয়তো রুবির থেকে উপরে যেতে পারত। তারপর হঠাৎ করে বেলি বলে ওঠে, আমি কেমনে আসবো মা? তুই আইবি না? ওর তো অফিস আছে মা। জামাইরে বল যাতে অফিসের থিকা ছুটি নেয়। দেখি মা, কালকা জানামো তোমারে কেমন। আইসা রাখি তাইলে, ঘুমায় যাও মা। হো। বেলি জানালার পাশে এসে কথা বলছিল, খুব আস্তে আস্তেই বলছিল, কিন্তু তবুও কিভাবে জানি ইরফানের কানে পৌঁছে যায় তার কথাগুলো। এইদিকে বেলির বুক ফেটে কান্না আসছিল। দেখতে দেখতে তার বাবা মারা গেছে, 1 বছর হয়ে গেছে। বাবার মুখে বেলি ফুল ডাকটা এখনো তার কানে বাজে। চোখের পানিগুলো কোনো রকম আটকে ইরফানকে মোবাইলটা দিয়ে রুম থেকে চলে যেতে নেয় বেলি। তখনই ইরফান আবার ডাক দেয়, কি রে, কিছু না বলে চলে যাচ্ছিস যে? আসলে কি, মা বলতেছিল শুক্রবারে বাড়িতে যাইতে, আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী, মিলাদ দিবে মা। তুই কি বললি? ইরফানের কথায় মাথা নিচু করে রাখে বেলি। যাবি তুই? আপনার তো অফিস আছে, তুই যেতে চাস? অনেক দিন মারে দেখি না। ঠিক আছে, কাল আমি হাফ টাইম করব অফিসে, বিকালে যাব আমরা। ইরফানের মুখ থেকে এই কথাটা শুনে বেলি যে কত খুশি হয়েছে যা বলার মতো না। মুখে প্রকাশ না করলেও চোখের পানি পড়তে তার 2 মিনিটও লাগেনি বেলির। আজ প্রায় 7 মাসের উপর হয়েছে সে তার মাকে দেখে নাই, তাই চোখের পানি আটকাতে পারেনি সে। ইরফানকে কি বলবে বুঝতেছে না বেলি, আর ইরফানও বেলির চোখের পানিগুলো দেখে নেয়। কাঁদিস না, নিয়ে যাব কাল। কেমন? আচ্ছা যা, গিয়ে জামা কাপড় গুছিয়ে নে। হু। বেলি শোন। হু। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে। বেলির মুখের দিকে তাকালে একটা শান্তি আসে মনে। বেলি আসলেই তেমন সুন্দর না, তবে ওর মনটা পবিত্র, আর এটাই ওর আসল সৌন্দর্য। একটু কাঁদতেই কেমন মায়া লেগে গেছে চেহারাটায়। আর এতটা দিন যে সে মারত, তখন জানি বেলির কেমন লাগতো। তবুও কিছুই বলতো না বেলি। কিছু বলবেন? তুই মন খারাপ করিস না, এখন আর মন খারাপ লাগে না। এখন শুধু বাবাকে মনে পড়ে অনেক। বাবার মুখের বেলি ফুল ডাকটা আজও কানে ভাসে। বুকটা মোচড় দিয়ে উঠে তখন। কান্নাও করি পরে, আবার সব ঠিকঠাক। আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে আর আমার মাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এমন জায়গায় গেছে যেখানে বাবা বলে ডাক দিল আমার বাবা আর শুনতে পারবে না, আর সাড়াও দিবে না, আর বেলি ফুল বলে ডাকবে না। বাবা যখন বেলি ফুল বলে ডাক দিত, তখন আমি সাড়া না দিলে বলতো, আমার মাডাই কই রে, আমার ফুলডাই কই। এখন আর কেউ বলে না আমাকে আমার মাডাই কই, আমার ফুলডাই কই। এসব বলতে বলতে বেলি গুমড়ে কেঁদে ওঠে। এক দৌড়ে ইরফানের রুম থেকে বেরিয়ে যায় সে। ইরফান কিছুই বলার সুযোগ পায়নি। বিছানায় বসে মুখে হাত দিয়ে কিছু একটা ভাবছে সে। কেন জানি আজ নিজের বুকে হাহাকার লাগছে ইরফানের। চোখ দিয়ে 1 ফোঁটা পানিও পড়ে গেছে।
কিন্তু কি যেন ভেবে তার পরপরই কাকে যেন একটা ফোন করে সে। সকালবেলা ইরফান কি যেন মনে করে বেলির রুমের দিকে যায়। তখন বেলি নিজের কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। মিনুও সেখানেই ছিল। তখনই ইরফান কিছু শুনতে পায়। ভাবি, আপনারা কি আইসকাই যাইবেন? কবে আইবেন? শনিবারে। তাইলে আমিও কি শনিবার আইতাম? না, তুমি রবিবারই এসো। আচ্ছা, ভাবি কি পরা যাইবেন ভাই? আমি তো বোরখা পরি। এই পুরান বোরখাটা নিয়ে পরবেন? নতুন পাবো কোথায়? ভাইয়েরে কন। না থাক, যেটা আছে সেটাই পরে যাব। টাকা অপচয় করে কি লাভ? রবি ভাবি 2 নয় টাকা উড়ায়, আর আপনি একটা বোরখা কিনবেন তাতেও অপচয় কন? আপনি মানুষ নাকি রোবট? তুমি কথা বেশি বলো মিনু। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা ঠিক না। কবে বুঝবে তুমি মিনু? থাক, আমি আর কিছু কমু না। ইরফান এতক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনে। বেলি তেমন হাইফাই চলাফেরা করে না, একদম নর্মাল তার চলাফেরা। মেয়েটার যা প্রয়োজন তার চাইতেও কম প্রকাশ তার, সবটা চায় না সে। ইরফান আর কিছুই বলেনি। বেলির রুমে যায় সে। বেলি তখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। বেলি, জি, তুই জামা কাপড় গুছিয়ে নে, আমি 1টার মধ্যে চলে আসব। আচ্ছা। কিছু লাগবে তোর? না, কিছুই লাগবে না তো। না, লাগবে না, সব কিছুই আছে। আচ্ছা। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে আছে। কত সহজেই নিজের চাওয়া পাওয়াগুলোকে বিসর্জন দিতে পারে সে। হালকা হাসি দিয়ে বেরিয়ে যায় ইরফান। অফিসে গিয়ে বসের সাথে কথা বলে 2 দিনের ছুটি নেয় ইরফান। আজকের দিনটা আর শনিবারের দিনটা। শুক্রবার তো এমনিতেই অফ ডে। ভেবেছিল আজকে হাফ টাইম করবে, কিন্তু জরুরি কাজ থাকায় আজকে ছুটি নিয়ে নেয় ইরফান। ছুটি নিয়ে সোজা বেরিয়ে যায় সে অফিস থেকে। এইদিকে বেলা 12:30। মিনু রেডি। কিছুক্ষণ পরে মিনু চলে যাবে। অনেক দিন হয়েছে সেও বাড়িতে যেতে পারেনি, তাই ইরফানের কথা অনুযায়ী মিনু 2টা দিন নিজের বাড়িতে গিয়ে থেকে আসবে। ইরফান এলেই মিনু বেরিয়ে যাবে। বেলিও গোসল করে ফ্রি হয়ে নেয়। চুলগুলো অনেক বড় তার, তাই চুলগুলো শুকোনোর জন্য ছেড়ে রেখে দেয় বেলি। 1টা নাগাদ ইরফানও চলে আসে। ইরফান বাসায় আসলে মিনুও চলে যাবে বলে ইরফানের কাছে যায়। ভাই, মিনু আয় ভেতরে। ভাই, তাইলে আমি যাই। এখনই যাবি? নাইলে বাস পাবো না। আপনারা কোন সময় যাইবেন? আমরা 4টার বাসে যাব। আচ্ছা, এটা রাখ, যাওয়ার সময় বাড়ির জন্য কিছু নিয়ে যাস। মিনু দেখে ইরফান তাকে 1000 টাকার একটা নোট সাধে। ইরফানের সব কিছুই ভালো লাগে মিনুর, কিন্তু যখন তার বেলি ভাবিকে মারে তখনই মিনু ইরফানের গুষ্টি এক করে। ইরফানের হাত থেকে টাকাটা নেয় মিনু। তখন ইরফান আবার বলে ওঠে, বেলি কি করে রে? ভাবি তো রুমে চুল শুকায়। আচ্ছা, তুই তাহলে বেরিয়ে যা। আচ্ছা ভাই, তাইলে আসি। আচ্ছা, সাবধানে যা, রবিবারে চলে আসিস। আচ্ছা। মিনু ইরফানের রুম থেকে বেরিয়ে বেলির রুমে যায়। সেখানে বেলির সাথে কথা বলে বিদায় নিয়ে বিসমিল্লাহ বলে বেরিয়ে যায় মিনু। বেলি কিছুক্ষণ রুমেই ছিল। তারপর 2টা বাজে। ইরফানের রুমের দরজার সামনে যায় সে। পর্দা সরিয়ে ইরফানকে ডাকে সে। শুনছেন? হ্যাঁ, খেতে আসেন, ভাত বাড়ছি। আসতেছি। ইরফান বেলির ডাকে ডাইনিং টেবিলে যায়। সেখানে সব গুছিয়ে রাখা আছে। বেলি সবসময় টেবিলটা গুছিয়ে রাখে হয়তো। রান্নাঘরের দিকে উকি দেয় ইরফান। বেলি তখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখছে। 2 দিন পর ফিরবে তারা, তাই সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছে সে। ইরফান বেলির চুলের দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। হাঁটুর নিচ অব্দি চুল বেলির। মাশাআল্লাহ, চুলগুলো মনে হচ্ছিল আল্লাহর নিজের হাতে বানানো। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে পড়ে। চেয়ারে বসেই বেলিকে ডাকে ইরফান। জি। আমি কি কুকুর নাকি? ছি, কিসব বলেন? বাসার কুকুরকে মানুষেরা এইভাবেই ভাত দেয়। ভাত পানি সামনে দিয়ে আরেক জায়গায় সরে থাকে। বেলি বুঝে যায় ইরফানের কোথায় সমস্যা হচ্ছে। বেলির এই কাজটা করা হয়তো উচিত হয়নি। শত হোক, কাউকে খাবার দিয়ে তার সামনে থেকে চলে যেতে হয় না। এটা অভদ্রতা করা হয়, ওই ব্যক্তিকে অসম্মান করা হয়।
আসলে আমি রান্নাঘরে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেছিলাম। খাওয়ার পরে কি গোছানো যেত না? আচ্ছা বসেন, আমি আছি এখানে। তুই খাবি না? পরে খাবো। বাড়িতে গিয়ে খাবি তাই না? বাড়ি যেতে যেতে তো সন্ধ্যার পর হয়ে যাবে। তাহলে কোন পরে খাবি? নাকি আমার সামনে তোর খেতে মন চায় না? বেলি বুঝে যায় ইরফানের এখন প্রচুর রাগ উঠে গেছে, তাই সে চুপচাপ খেতে বসে যায়। বেলি, আমি জানোয়ার না, ঠিক আছে? হ্যাঁ, হয়তো আমার আচরণ জানোয়ার সুলভ, কিন্তু আমিও মানুষ, জানোয়ার নই। আপনি এসব কি বলেন? নেন ভাত খান। দুজনে একসাথে খেয়ে নেয়। খাওয়ার সময় ইরফানের নজর বারবার বেলির দিকে যাচ্ছিল। বেলি বরাবরই শান্ত স্বভাবের। খাওয়ার সময় শান্ত হয়ে থাকে সে। খাওয়ার পর বেলি সব গুছিয়ে নিজ রুমে চলে যায়। প্রায় 3টার মতো বেজে গেছে। আধা ঘন্টার মধ্যেই তারা বেরিয়ে পড়বে, তাই কোনো রকম রেডি হয়ে নিবে সে। কিন্তু এরই মাঝে বেলির রুমের দরজায় টোকা পড়ে। বেলি দরজা খুলে দেখে ইরফান দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ভেতরে ঢুকতে দে আগে। ওহ, আসেন। ইরফান রুমে এসে বেলিকে কিছু প্যাকেট দেয়। বেলিও অবাক ইরফানের হাতের প্যাকেট দেখে। বেশ অনেকগুলোই প্যাকেট দেখতে পাচ্ছিল বেলি ইরফানের হাতে। কিসের প্যাকেট এগুলা? খুলেই দেখ কিসের প্যাকেট এগুলা। বেলি প্যাকেটগুলা খুলে বেশ খানিকটা অবাক হয়। 2টো নর্মাল সুতি শাড়ি, 2টো হাফ সিল্ক শাড়ি, তার সাথে ম্যাচিং হিজাব, আর একটা দামি বোরখা, 1 জোড়া দামি জুতা, তার সাথে আরেক জোড়া সিম্পল স্যান্ডেল, একটা লেডিস হ্যান্ড পার্স সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে ইরফান বেলির জন্যে। বেলি জিনিসপত্রগুলো দেখছিল আর বারবার ইরফানের দিকে তাকাচ্ছে। এত কিছু এর আগে কখনো আনেনি ইরফান বেলির জন্যে। পছন্দ হয়েছে? কি রে, পছন্দ হয়েছে? এত কিছু হঠাৎ করে? এমনি আনতে মন চাইলো। কতগুলো টাকা খরচ হলো? কি দরকার ছিল? এগুলোর দাম খুবই সীমিত, টাকা নিয়ে ভাবিস না। রেডি হয়ে নে। আচ্ছা, কি পরবি? বোরখাই পরি। শাড়ি পরতে পারস না? পারি, কিন্তু ভেজাল লাগে, বোরখাই পরি। আচ্ছা পরে নে, তাড়াতাড়ি কর। তারপর ইরফান রুম থেকে বেরিয়ে যায়। বেলিও নতুন একটা সুতির জামা পরে নিয়ে উপরে বোরখা পরে নেয়, আর ইরফানের দেয়া একটা হিজাব পরে নেয়। বেলি অনেক সুন্দর করে হিজাব বাঁধতে পারে। হালকা লিপস্টিক আর একটু কাজল, এটাই বেলির সাজ। সে রং চং দিতে জানে না, এটাই তার কাছে বেশি কিছু। অন্যদিকে সব গুছিয়ে নেওয়ার পর ইরফান তার জামা কাপড় নিয়ে আসে বেলির রুমে। বেলি, জি, এই ট্রলিতে তোর আর আমার জামা কাপড়গুলো গোছা। কেন? কি কেন? আমরা কি আলাদা জামা কাপড় নিব নাকি? সব কিছুই তো আলাদা, তাহলে কাপড় এক হয়ে কি হবে? বেলির কথা ইরফান চুপ হয়ে যায়। তখন নিজেই বেলির আর তার জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। বেলি তখন চুপ করে দাঁড়িয়ে ইরফানকে দেখছিল। ইরফানকে আজ দারুণ লাগছিল। কালো শার্ট আর ব্ল্যাক জিন্সে বেশ সুন্দর লাগছিল তাকে। নিজেকে বড্ড বেশি বেমানান লাগছিল ইরফানের সাথে। সত্যিই বড্ড বেশি বেমানান লাগছিল। তার সাথে হয়তো রুবিকে দারুণ মানায়, তাই তো সে থাকা সত্ত্বেও রুবিকে ঘরে আনা হয়েছে। নিয়তি বড্ড কঠিন জিনিস, যতই খারাপ হোক না কেন মানতে হয়। গাড়ি ছুটে চলছে চেনা পরিবেশে। সারা রাস্তা বেলি অনেক চুপচাপ করে আছে। ইরফান কত কিছুই সাধলো বেলিকে, কিছুই খেলো না মেয়েটা। শুধু তার আবদার ছিল জানালার পাশের সিটটাতে বসবে। সেখানে বসে সন্ধ্যার আগ পর্যন্ত বাহিরের প্রকৃতি দেখছে সে। সন্ধ্যার পর হঠাৎ করে ঘুমিয়ে পড়ে বেলি, আর সারা রাস্তায় ইরফানও বোবা মূর্তির মতো বসেছিল। কতক্ষণ আর মোবাইল চালানো যায়, তাই সে কিছুক্ষণ মোবাইল চালায়, আবার চুপ করে বসে থাকে। তাদের পাশের 2টা সিটে একজোড়া বয়স্ক দম্পতি বসে আছে। তারা কিছুক্ষণ পরপর ইরফান আর বেলির দিকে তাকিয়ে থাকে, আবার নিজেদের মাঝে কথা বলে। এই ব্যাপারটা কয়েকবার ইরফান খেয়াল করলো। তার একটু অস্বস্তি হচ্ছে, তবুও চুপ করে আছে, কারণ তারা বয়স্ক মানুষ। বারবার তাকাচ্ছে বলে এবার ইরফান নিজেই তাদের বলে ওঠে, জি, কিছু বলবেন? ইরফানের কথায় বয়স্করা অনেকটা ভীত হয়ে যায়। ইরফান তাদের চেহারা দেখে বুঝে যায় ব্যাপারটা।
তাই নিজেকে আরও রিল্যাক্স করে হাসি মুখে আবারও জিজ্ঞেস করে, কিছু বলবেন? তখন এই বৃদ্ধা মহিলা জবাব দেন, না ভাই, কিছু বলবো না। ভাই বলাতে ইরফান ভেবে নেয় তাকে নাতির মতো ভেবেছে, আর তারাও অনেকটাই বয়স্ক মানুষ, দাদা নানা দাদি নানির মতো আর কি। তাই ইরফানও মুচকি হেসে দেয়। ইরফানের হাসি দেখে বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করে, ওই কি তোমার বউ? জি। তারপর বয়স্ক মহিলা বয়স্ক পুরুষকে বললেন, এক্কেরে আমাগো রাইসুলে আর রাইসুলের বউয়ের মতো, তাই না? হ, এক্কেরে রাইসুলের মতো দেখা যায়। ইরফান সাইড থেকে সব শুনছিল। তখন হালকা মুচকি হাসি দিয়ে সে মোবাইল টিপছে। তখন এই বয়স্ক মহিলা বলে, তোমার নাম কি ভাই? আমার নাম ইরফান। আমাগো নাতি আছে একটা, পুতের ঘরের নাতি, নাম রাইসুল। এক্কেরে তোমার মতো দেখা যায় তারে, তারও এমন একটা বউ আছে। ও, আমাগো রাইসুলের বউয়ের নাম মনি। তোমার বউয়ের নাম কি গো ভাই? ওর নাম বেলি। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার বউরে কও একটু এই মিকা চাইতো, একটু দেখি। ওই দিক ফিরে ঘুমাচ্ছে তো, উঠলে বলবো কেমন? আচ্ছা, তোমরা কই যাইবা? কামরাঙ্গীর চর। ও, আপনারা যাবেন কোথায়? আমরা এই তো পরের স্ট্যান্ডে নাইমা যাবো। ও আচ্ছা। ইরফানের বেশ ভালো লাগছে তাদের সাথে কথা বলে। অন্যদিকে বেলি তো ঘুমে ডুবে আছে, সে বলতেই পারবে না এইসব কিছু। ইরফান ওনাদের সাথে আবার কথায় মন দেয়। তা দাদার নাম কি? গফুর মিয়া। আর দাদুর নাম? জয়তুন নেসা। ও, অনেক সুন্দর নাম তো। তা কপত কপতি একা একা কোথায় যাচ্ছেন? ঢাকাতে গেছিলাম নাতির বাসাত। ওই যে কইলাম রাইসুল, তার বাসাতে গেছিলাম। এখন বাইর যাইতেছি পুতের কাছে। ও, নাতি কি করে দাদা? একটা কোম্পানিতে চাকরি করে। ও, আমার নাতি বউ মনি, সেও চাকরি করে আমার নাতির লগে। তারা প্রেম কইরা বিয়া করছে। নাতি বউ অনেক ভালা, আমাগরও অনেক আদর করে। ও যাক ভালো। তা দাদু কিছু খাবেন? না ভাই, কিছু খামু না। বাইত বয়ে ভাত রাইন্দা রাখছে, বাইর যাইয়া ভাত খামু। ও আচ্ছা, আমরা তো আরেকটু পরে নাইমা যামু। তোমার বউরে উড়াও তো ভাই, একটু দেহি তোমার বেলি ফুল রে। বয়স্ক মহিলার কথা শুনে ইরফানের বুকের ভেতরটা হু করে ওঠে। তার বেলি ফুল? মহিলা অল্প ভাষাতে অনেক কিছু বুঝিয়ে দিলেন। তার বেলি ফুল, যে বেলি ফুলকে রোজ রোজ সে নিজেই নিংড়েছে অনেক। তার বেলি ফুল, যেই বেলি ফুলকে কারণ ছাড়া অনেক কিছু সহ্য করতে হয় এবং এখনো হচ্ছে। হ্যাঁ, তার বেলি ফুল, যে কিনা নিঃশব্দে বলে যায় হাজারো না বলা কথা, যা লিখতে বসলে উপন্যাসের পাতা শেষ হয়ে যাবে তবু কথা শেষ হবে না। হ্যাঁ, এ তার বেলি ফুল, শুধুই তার বেলি ফুল। বেলির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক মনে এসব ভেবে যাচ্ছিল ইরফান। হঠাৎ করে বয়স্ক মহিলা আবারও ডাক দেয়, ও দাদু ভাই, বউরে কি দেখাইবা না আমা ঘরে? ওনার কথায় ধ্যান ভেঙে যায় ইরফানের। তারপর বেলির দিকে হালকা ঝুঁকে আস্তে করে ডাক দেয় সে বেলিকে, বেলি, বেলি, এই বেলি। তারপর ইরফান আস্তে করে হালকা করে ধাক্কা দেয় বেলিকে। চমকে গিয়ে ঘুম থেকে উঠে যায় বেলি। বেলি ভাবছে হয়তো চলে আসছে তারা। চলে আসছি? আরে না, পাশের সিটে দাদা দাদির মতো বয়স্ক মানুষরা আছে না, তারা তোকে দেখতে চায়। তুই ওইদিকে মুখ ফিরে ঘুমাচ্ছিস, তারা সামনেই নেমে যাবে, তাই নামার আগে তোকে দেখতে চায়। ও, ফিসফিস করে ইরফান বেলিকে বলে দেয় সবটা। ইরফানের কথায় বেলি নিজে ফ্রি হয়ে তাদের দিকে তাকায়। হাসি মুখে অত্যন্ত ভদ্রতার সাথে সালাম দেয় ওনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটানি তোমার বেলি ফুল দাদু ভাই? বয়স্ক মহিলার কথা শুনে স্তব্ধ হয়ে যায় বেলি। একবার ইরফানের দিকে তাকায় সে। এমত অবস্থায় ইরফান কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও হুসূচক মাথা নাড়ে। বাহ, বেশ বেশ, আমাগো মনির মতো হ্যার বউডা, তাই না? হ। কি গো দিদি ভাই, এত ঘুমাও কা? বাসে উঠলে আমার ঘুম আসে দাদু। ও, তোমার জামাইটা মাশাল্লাহ এক্কেরে সাবের বাচ্চার লাহান। দোয়া করিয়েন দাদু, তুমিও এক্কেরে পরির লাহান। দুজন রে অনেক সুন্দর মানাইছে। আমাগো রাইসুল আর মনির মতন। রাইসুল, মনি? রাইসুল ওনাদের নাতি আর মনি নাতি বউ। ইরফানের কথায় তখন পুরোটা বুঝে যায় বেলি।
তারপর বেশ কিছুক্ষণ ওরা কথা বলে। একটা সময় স্ট্যান্ডে বয়স্ক মানুষ দুজন নেমে পড়ে। স্ট্যান্ডে ওনাদের জন্য ওনার ছেলে অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। বাস থেকে নামার পর তিনি এনাদের নিয়ে যান। দুজনের চেহারা মাশাআল্লাহ, নুরানি চেহারা, একদম মায়া মায়া, যাদের দেখলে কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। হাসিতে একদম চাঁদের আলোর মতো। বাস আবার ছেড়ে দেয়। বেলির এখন আর ঘুম আসছে না। বাহিরের প্রকৃতির ঘন অন্ধকার দেখছে সে। এই কালো অন্ধকারের মতো এখন তার জীবনটা। চারপাশে শুধু কালো ছায়া। রাত প্রায় 8টা বেজে যায় বেলি আর ইরফান পৌঁছাতে। ইরফান তার বাবার সাথে কথা বলে সোজা বেলিকে নিয়ে বেলিদের বাড়িতে চলে যায়। বেলি বাড়িতে ঢোকার সাথে সাথে বেলির মা দৌড়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরেন। মাকে এতদিন পর পেয়ে মেয়েও মা বলে চিৎকার দিয়ে ওঠে। ইরফান যে সাথে আছে তা তারা ভুলেই গেছে। মেয়ে মাকে জড়িয়ে কেঁদে দেয়, আর মাও মেয়েকে পেয়ে নিজের বুক ঠান্ডা করে। মা মেয়ের কান্নায় স্তব্ধ। ইরফান চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে। কিছুক্ষণ পর বেলির মা জামাই মানে ইরফানকে দেখে হাসি দিয়ে কথা বলে। ইরফানের বাবা বারবার বলেছিল বেলির মায়ের পায়ে হাত দিয়ে যাতে সালাম করে সে। তাই বেলির মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে ইরফান। কেমন আছো বাজান? ভালো, আপনি? আর আমার তাহা, আইও ঘরে আইও। বেলিফুল, জামাইরে নিয়ে আয়। বাড়ির উঠানে এসে বেলি খানিকটা অবাক হয়ে যায়। উঠানের এক কোনায় দুইজন বাবুর্চি রান্না করার জন্যে সব ঠিকঠাক করছে, আর দুইজন মহিলা মশলা পিষে দিচ্ছে। গ্রামের আরও কয়েকজন মহিলারাও সেখানে ছিলেন। সবাই বেলিকে দেখে হাসি খুশিভাবে কথা বলছে। বেলির মা তখন ঘরে ছিল। বেলি ইরফানকে নিয়ে ঘরে যায়, আর নিজে আগে যেই রুমে থাকতো ওই রুমে ইরফানকে নিয়ে গিয়ে বসায়। তারপর বোরখার হিজাব খুলে গায়ের ওড়নাটা 2 পেজ দিয়ে পরে মায়ের কাছে আসে। মা, এইসব কি? এত রান্না কিসের? কালকা তোর বাবার মিলাদ, তাই 20 জন হুজুর আর গ্রামের কয়েকজন খাওয়াইব। কে খাওয়াইব? আর কে? তোর জামাই? কি? হ, বেয়াই সাবে আইজা বেহানে আইছিল। আইয়া কইল শুক্রবারে সব খরচ জামাই দিছে, বড় কইরা মিলাদ দিতে। আমি তো ভাবছিলাম 5 জন হুজুর খাওয়ামু। আমার যেমন অসার তেমনই তো করুম। মানুষটাই তো আমারে একলা ভাসাইয়া থুইয়া গেছে গা। এই বলে বেলির মা কেঁদে দেয়, আর তার সাথে বেলিও। অন্যদিকে ইরফান বেলির রুমের মধ্যে বসে আছে। বেশ গোছানো রুমটা। বিয়ের পর এই প্রথম এইভাবে বেলিদের ঘরে আসছে। এর আগে একদিন বিয়েতে এসেছিল, কিন্তু তখন উঠানেই বসা ছিল সে। বেলিদের টিনের চৌখাট করা ঘর, কিন্তু এই রুমটা বেশ গোছানো। হয়তো বেলি আসবে শুনে বেলির মা গুছিয়ে রাখছে। ইরফান বেশ শুচিবায়ু সম্পন্ন মানুষ। ময়লা ধুলাবালি কিছুই তার পছন্দ না, কিন্তু এইখানে একদম তার বিপরীত। একটু ময়লাও খুঁজে পাবে না সে এই রুমে। কিছুক্ষণ পর একটা ট্রেতে করে শরবত, আপেল, মালটা নিয়ে আসে বেলি। বেলিকে দেখে ইরফান তাকিয়ে থাকে তার মুখের দিকে। চোখ মুখ আবারও ফুলে আছে তার। নিশ্চয়ই ভেতর থেকে কান্না করে আসছে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে মুখের দিকে, তারপর বলে, কান্না করছিস? উহু। চোখ মুখ কেমন যে? এমনিতেই, মা দিছে, খেয়ে নেন। তুই খাবি না? না। ও, তুই তো আবার হাওয়া খাস। অনেক ধন্যবাদ আপনারে। আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী এইভাবে পালন করলেন, এত বড় করে মিলাদ দিলেন। ইংলিশে একটা শব্দ আছে, ফর্মালিটি, জানিস? হু। অর্থ বুঝিস? হু। করতে আসিস না আমার সাথে? একটা কথা বলতাম। বল। 2 দিন থাকবো তো। আপনি সবার সামনে আমারে তুমি বইলা কথা বললেন। 2 দিনের জন্য বলতে চাই নাই, সারা জীবনের জন্য চেয়েছিলাম। ঢাকায় কি বলছিলি, ভুলে গেছিস? আপনি এইদিকে তুমি করে ডাকিয়েন, নাইলে মা দুঃখ পাবে। এইবার ইরফানের মেজাজ খারাপ করে। বিছানা থেকে হুট করে উঠে বেলির হাতটা মুছড়ে দেয়। ব্যথা পাওয়ার পরও দাঁত মুখ হিটে আছে। ইরফান বেলিকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। বেলি ব্যথা পাওয়ার পরও টলমলে চোখে ইরফানের দিকে চেয়ে আছে। পানিগুলো তার চোখের কোণায় চলে আসছে। হয়তো আরেকটু হলে গাল বেয়ে পড়ে যাবে। ইরফান বেলির একদম কাছে চলে যায়। যদি ডাকি, তাহলে 2 দিনের জন্যে না, যতদিন বেঁচে থাকবি বা আমি বেঁচে থাকবো ততদিন ডাকবো।
এরপরে যদি শুনি একটু আওয়াজ করছিস এই ব্যাপারে, তখন দেখবি আমি কতটা খারাপ হই। কতটা খারাপ? লাথি ঘুষিত পুরাতন ওষুধ আমার জন্যে। তাহলে কি এবার শেষ ওষুধটা রাখছেন আমার জন্যে? চিন্তায় পড়ে গেছেন? আপনার কাছে আমার জন্য হয়তো শেষ ওষুধটা মৃত্যু, তাই না? আজ কেন জানি বেলি সাহস করে এইভাবে কথাগুলো বলে ফেলল। কথাটা বলে বেলিও ব্যাকুল হয়ে গেছে। বুঝতে পারে বেলির গাল বেয়ে চোখের পানিগুলো ঝরে যাচ্ছে, ঠিক বাগানের গাছে ফোটা বেলি ফুলের মতো। ইরফান বেলির এই কথাটা শুনে বেলির হাতটা ছেড়ে দেয়। হাতটা ছাড়ার পর বেলি মনে হয় তার জানটা ফিরে পায়। বেলি চলে যেতে নিলে ইরফান আবারও বেলির হাতটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর কেন জানি জড়িয়ে ধরে বেলিকে। বেলি জোরাজোরি করে নাই, কারণ সে জানে এখন জোরাজোরি করেও লাভ নেই। জোরাজোরি করলে সে আরও বেশি করে করবে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। একবারের জন্য ইরফানকে ধরেও নি বেলি। কিছুক্ষণ পর ইরফান নিজেই ছেড়ে দেয় বেলিকে। নিজেকে ইরফানের থেকে মুক্ত পেয়ে ইরফানের দিকে চেয়ে থাকে বেলি। তারপর নিজে বলে ওঠে, মায়া বাড়ায়েন না, অনেক কষ্ট হবে আমার পরে। মায়া বাড়ায়েন না, না হয় আমি আপনাকে ছাড়া বেঁচে থেকেও থাকবো মরা হয়ে। কথাটা বলে বেলি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আর ইরফান সেখানে দাঁড়িয়ে থাকে মূর্তির ন্যায়। বেলির কথাটাও ন্যায়সঙ্গত। ইরফান ক্ষণিকের মায়া বাঁধতে চায় বেলিকে, যেদিকে পরবর্তীতে কি হবে তা বেলি এবং ইরফান দুজনেরই ভালো মতো জানা। তাই হয়তো না পারতে বেলি আজ মায়ার কথাটা বলে ফেলল। ইরফানের এইসব ভাবনার মাঝে হঠাৎ তার মোবাইল ফোন বাজতে শুরু করে। ইরফান মোবাইলটা হাতে নেয় আর দেখে মোবাইলের একপাশে উঠে আছে রিজেক্ট, মাঝে আছে স্লাইড আপ টু অ্যান্সার, আর তার উপর একটা নাম ভেসে উঠেছে। নামটা হচ্ছে রুবি। রুবির ফোনটা দেখে মুখে বিরক্তি চলে আসে ইরফানের। ফোনটা সে ইচ্ছে করে রিসিভ করেনি, তাই রুবি ফোন দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এই যাবৎ 10 বার ফোন দিয়ে ফেলেছে, তাই বাধ্য হয়ে ইরফান ফোনটা রিসিভ করে নেয়। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? ফোন ধরতে তোমার এতক্ষণ লাগে? আমি কি আপনার ফোনের আশায় বসে আছি নাকি? তা কার আশায় বসে আছো? তোমার আরেক বইয়ের দিকে? তোমার মতো আজাইরা কাজ নাই আমার, ওকে? কাল শুক্রবার আমায় এসে নিয়ে যাবা। কেন? যেমন গেছো তেমনই আসবা। আর হ্যাঁ, আমি গ্রামে আসছি। বাহ বাহ, আমি নেই আর এই সুযোগে? এই সুযোগে মানে কি? এই সুযোগে কয়বার গেছো তার সাথে বিছানায়? তোমার মতো থার্ড ক্লাস চিন্তা ভাবনা নিয়ে আমি কিংবা সে বসে নেই। অত্যন্ত জরুরি কাজে গ্রামে আসছি, আর সেও আসছে আমার সাথে। বাসরটা পারলে করে নিও। হ্যাঁ করব, তোমার সমস্যা? তোমার সাথেও তো করি, এখন না হয় তার সাথেও করলাম। করো। তোমার মতো পুরুষ কয়জন আছে যে একসাথে দুইটা কি খায়? শাট আপ ইউ ফুল। লজ্জা করে না নিজেকে এত সস্তা বানাতে? এই তোরা কি খাবার জিনিস যে আমি খাই? আর হ্যাঁ, এখন বললে তো বলতে হয়, জানতিস তো যে আমি বিবাহিত। আমি বিবাহিত জেনো কেন প্রেম করছিস? কেন ফাঁদে ফেললি? খবরদার, তুই তোকারি করবা না। চুপ, একদম চুপ। ফোন দিবি না আপাতত। এইসব বলে লাইন কেটে দেয় ইরফান। বেলি এতক্ষণ পাশের রুম থেকে সব শুনতে পেয়েছে, আর সে বুঝেও গেছে কে ফোন দিয়েছে। ভাগ্য ভালো ছিল বেলির মা বাইরে ছিলেন। বেলি আর তারপর ইরফানের সামনে যায়নি। ইরফান মোবাইলের ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে ফেলে রাখে। বেলিও এই সুযোগে বাইরে চলে যায়। গ্রামের কিছু চাচি, মামি, খালা, ভাবিরা উঠানে বসা ছিল। বেলিকে দেখে তারা ঠাট্টা জুড়ে দেয়। তাদের মধ্যে একজন ভাবি বেলিকে ইঙ্গিত করে অনেক প্রশ্ন করে, যা সব মজার ছিল। কিরে বেলি, স্বামীরে পাইয়া আমাগরে ভুইলাই গেছিস? না গো ভাবি, কাউরেই ভুলি নাই। কইলেই হইল, মানুষও তো একটা ফোনও করে। ভাবি আমি মোবাইল চালাই না গো। কস কি? জামাই মোবাইল দেয় না? দিতে চায়, আমিই নেই না, প্যারা লাগে। ওই বেলি। জি চাচি। 1 বছর হইয়া যাইতেছে, নানি কবে বানাবি? কথাটা শুনে বেলির মনটা হাহাকারে ছেয়ে যায়। অপরদিকে গেঞ্জি আর ট্রাউজার পরে ইরফানও ঘর থেকে নামছে। এমন সময় কথাটা ইরফানেরও কানে যায়।
সে সেখানেই দাঁড়িয়ে যায়। বেলির দিকে তাকিয়ে আছে সে। বেলি একদম স্তব্ধ হয়ে আছে, কোনো কথা বলছে না, চুপ করে আছে। বিয়ের পরে যার কপালে স্বামী সুখের বদলে জুতার বাড়ি জুটে, তার কি সন্তান সুখ মানায়? আমার স্বামীটাই তো আমার নাই, সে তো অন্যের। যে আমার না তার কাছে সন্তান চাই কিভাবে? আর আমার নিজেরই তো ভরসা নাই। আজ আছি কাল নেই, এর মাঝে অনাগত ভবিষ্যতের কথা ভাবাও উচিত না। একটা প্রাণকে আনতে হলে দুটো প্রাণের মিলন লাগে, সেই দুটো প্রাণেরই তো মিল নেই। সেখানে সন্তান কামনা করি কিভাবে? মনে মনে ভাবছে বেলি। বেলির ভাবনার মাঝে ছেদ পড়ে আরেক ভাবি ডাকে, ও বেলি। হ্যাঁ, তা তো স্বাস্থ্য এমন কেন? কেমন ভাবি? অসুস্থ অসুস্থ লাগে মনে হয়, কত রাত ঘুমাও না? না ভাবি, ঠিকই তো আছে। নাকি আমাকেও জামাই রাইতে ঘুমাইতে দেয় না? কথাটা বলে সবাই একসাথে হেসে ওঠে। বেলি বুঝেও চুপ করে আছে। অপরদিকে ইরফান দূর থেকে সবটাই শুনতেছে, যা বেলি দেখেনি। ওই বেলি, হ্যাঁ কও না। কি? জামাই রাইতে কেমনে আদর করে? আচ্ছা, তাও কইতাম এখন। হ, ক আমরা শুনি। তাইলে শুনো, রফিক ভাই যেমনে রাইতের আন্দারে তোমার আদর করে, তার থাইকা আরো 1000 গুণ বেশি আদর আমার জামাই আমারে করে। তবে আমার ঘরে আন্দার থায় না, আলো থায়। বুঝলা কিছু? বেলির এমন কথায় সেই ভাবি একদম চুপ হয়ে যায়। ইরফান বেলির মুখে এমন কথা শুনে আটাশ হয়ে যায়। বেলি এমন কথাও বলতে পারে, যা তার সম্পূর্ণ অজানা ছিল। অবশ্য বেলি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তা ইরফান খুব ভালোভাবে বুঝে গেছে। বেলি সঠিক জায়গায় সঠিক কথাটাই বলেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি, শুধু ইরফান ছাড়া। ইরফান সেখান থেকে বেলিকে ডাক দেয়, বেলি। ইরফানের গলার আওয়াজ পেয়ে সবাই ঘরের দরজার দিকে তাকায়, সাথে বেলিও। সবার এইভাবে তাকানো দেখে ইরফান কিছুটা হলেও লজ্জা পেয়ে যায়। তবুও আবার বেলিকে ডাক দেয় সে, বেলি একটু রুমে আসো তো। এইটা বলে ইরফান ঘরের ভেতরে চলে যায়। ইরফানের ডাকে বেলির কলিজার পানিটুকু শুকিয়ে যায়। সে ভাবছে তার কোনো অন্যায় হয়ে গেছে নাকি, হঠাৎ এইভাবে ডাকছে। এখন যদি এইখানে মারধর করে, তাহলে তোর মা এসব সহ্য করতে পারবে না। তার থেকে বরং গিয়ে ওকে শান্ত করার জন্য আপাতত তাকে ঘরের ভেতর যেতে হবে। বেলি সেখান থেকে উঠে ঘরের ভেতর চলে যায়। যে কিছু বলবেন? ওনারা কিসব বলতেছে? তেমন কিছু না। আর ওইটা কি বললা? কোনটা? 1000 গুণ বেশি আদর আমার জামাই আমারে করে, তবে আমার ঘরে আন্দার থায় না, আলো থায়। ওইটা তাহলে কি বলা উচিত ছিল? আমি তো মিথ্যা বলি নাই। সত্যি কি বললা তাহলে? রফিক ভাই অনেক ভালো মানুষ, বউকে অনেক ভালোবাসে। শহরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, মাসে একবার বাড়ি আসে। আর যত দিন থাকে তত দিন সকালে নাকি ভাবির ভেজা চুল থাকে, এখনো থাকে। এখন প্রশ্ন হলো, আমি কেন এই কথা বললাম? হ্যাঁ, আপনিও তো আমাকে আদর করেন, তবে রফিক ভাইয়ের মতো না। আপনার আদরগুলাতে আমার দম বন্ধ হয়, আবার রফিক ভাইয়ের আদরও ভাবির দম বন্ধ হয়। তফাৎটা কই জানেন? রফিক ভাইয়ের আদরে ভাবির দম বন্ধ হয় সুখের তাড়নায়, আর আপনার আদরে আমার দম বন্ধ হয় যন্ত্রণার তাড়নায়। ভাবি সুখ পায় উষ্ণ স্পর্শে, আর আমি সুখ পাই আপনার হাতের থাপ্পড় লাথি ঘুষিতে। হলো না এটা আদর? বলেন। বাহিরে চাচি বলল তাদের নানি বানাবো কবে। আমি তো আর বলতে পারি না সেই সুখটা আমার জন্যে না, কারণ আমার কাছে তো আমার মানুষটাই নেই। আমি তো আর বলতে পারি না যে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখেই তো আছে। আমি তো আর বলতে পারি না যে আমি আমার স্বামীর ঘরে বান্দির মতো থাকি। বলেন কিভাবে বলি? আজ ইরফান স্তব্ধ। বেলি তার কথা দিয়ে বুঝিয়ে দিয়েছে সে তার প্রতিটা দিন কতটা যন্ত্রণার মধ্যে দিন পার করে। বেলি কথাগুলো বলে বেরিয়ে যায়, আর ইরফান সেখানেই বসে থাকে। সব কিছু আগে থেকে এলোমেলো ছিল, আজ আরও গোলমেলে লাগছে তার কাছে। রাত প্রায় 11টার ওপর বাজে। বেলির মা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে মেয়ে জামাইয়ের জন্য ততটুকুর বেশি আয়োজন করেছেন। ইরফান ছোটবেলাতেই মাকে হারিয়েছে। আজ মা থাকলে হয়তো এতটা উচ্ছন্নে যেত না সে। আজ মা থাকলে হয়তো সেও বুঝতো
একজন নারীর কাছে তার স্বামীর মূল্য কতটা, আর একজন স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য কতটা। নিজের মেয়েকে আর মেয়ে জামাইকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। ভাতের লোকমা মুখে দিয়ে ইরফান বুঝে যায় বেলি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছে। অসম্ভব ভালো রান্না করেছে বেলির মা। ইরফান চুপচাপ খেয়ে উঠে চলে যায় রুমে। ইরফান চলে গেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন বেলির মা। মেয়ের মুখে আগের মতো আর হাসি নেই। তার বেলি ফুল কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন। বেলি ফুল, হ্যাঁ তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। জামাই ভালোবাসেনি রে মা? অনেক মা, সে আমায় অনেক ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ। হো, একটা কথা কইতাম। কও না মা। বেশি দেরি হইলে আর বাচ্চা কাচ্চা হয় না রে মা। এইবার একটা বাচ্চা নিয়ে আনে। মায়ের মুখে একই কথা শুনে দমে যায় বেলি। কি করে বোঝাবে সে স্বামীর ঘরে থেকে অনিশ্চিত ভবিষ্যৎ তার। মায়ের মুখের দিকে তাকিয়ে বেলি স্মিত হেসে বলে, মা আগে ঢাকা ফিরি, তারপর ভাববো কেমন। আচ্ছা মা, ময়নার কি খবর গো? বিয়া হয়েছে, শ্বশুর বাড়িতে থায়। জামাই মাশাল্লাহ অনেক ভালা, ঠিক আমার মাইয়ার জামাইয়ের মতো। সুখে আছে তাই না মা? হ, শ্বশুর বাড়ির সবাই অনেক ভালা। ও, ময়না বেলির খুব ভালো একজন বন্ধু। স্কুলে একসাথে পড়াশোনা তাদের, কলেজেও সেম। শুধু বেলি পরীক্ষা দেয় নাই আর ময়না পরীক্ষা দিয়েছে। ময়নারও বিয়ে হয়েছে। তার সাথে দেখা করার খুব শখ বেলির। রাতের অন্ধকারটা বড্ড দ্বিধা জাগায় মনে। দিন শেষে এই রাতটাই আছে যার কাছে একা নিঃসঙ্গ মনটা ভিখারি হয়ে রয়ে যায়। সারা দিন কি কি করা হয়েছে আর কি কি করা হয়নি তার হিসাব নিকাশগুলো এই রাতের বেলাতেই খুব মনে পড়ে। আজ ইরফানের চোখে ঘুম নেই। আজ বেলি তার পাশে শুয়ে আছে, তবুও তার চোখে ঘুম নেই। গ্রামে এসে দুজন আলাদা ঘুমালে সবার নজর কাড়বে এই জিনিসটা, আর এইসব ব্যাপারগুলো সবার নজরে একটু বেশিই পড়ে। বেলি ওইদিকে মুখ করে শুয়ে আছে, কিন্তু বড্ড অস্থির লাগছে নিজের কাছে বেলির। চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে তার, তবে নিঃশব্দে। কি আছে তার কপালে? কিভাবে পাড়ি দিবে বাকি জীবনটা? সবে তো মাত্র জীবনের শুরু, তার ওপর আবার আজ রুবির ফোনের আলাপ পেয়ে মনটা ছোট হয়ে গেছে তার। হয়তো এবার ঢাকা গেলে আবারও শুরু হবে আগের মতো। যন্ত্রণাগুলো চাপা, কিন্তু অনেক কষ্টের। না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে দেখাতে, শুধু পারা যায় নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতে। পরদিন সকাল থেকে সব রান্নার আয়োজন করা হয়। ইরফান আর তার বাবা রহমান আলী সবটা তদারকি করছে। বেলি আজ ঘর থেকে বের হয়নি। ঢাকাতে কোরআন শরীফের 27 পারা শেষ দিয়ে আসছিল। আজকে হুজুরদের মিলাদের সাথে সেও বাকি 3 পারা শেষ দিয়ে কোরআন খতম করে বাবার আত্মার শান্তির জন্যে দোয়া চাইবে। সকাল সকাল মায়ের সাথে সব কাজ শেষ করে গোসল দিয়েই আগে 10 রাকাত নফল নামাজ আদায় করে আর তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় বেলি। গুনগুন করে কোরআন শরীফ পাঠ করে বেলি। এর মাঝে কয়েকবার ইরফান রুমে এসেছিল দরকারে। যতবার এসেছে ততবারই দেখেছে বেলি কোরআন পাঠ করতেছে। কোরআন পাঠ শেষ করে জোহরের নামাজ আদায় করে তারপর বেলি রুম থেকে বের হয়। এদিকে বেলিকে দেখে বেলির মা বলে, বেলি ফুল, হ্যাঁ মা, জামাই ডাকে। আচ্ছা। মায়ের কথায় ঘরের সাইডে যায় বেলি। গিয়ে দেখে ইরফান সেখানে দাঁড়িয়ে আছে। বেলিকে দেখে ইরফান বেলির সামনাসামনি হয়ে দাঁড়ায়। বেলির চোখ মুখ ফুলে একাকার। হয়তো আজকেও কেঁদেছে মেয়েটা। আসলে আজ বেলি অনেকক্ষণ কেঁদেছে। আজকের দিনেই বেলির বাবা তাদের ছেড়ে চলে গেছিলেন, তাই কষ্টগুলো আবারও মনে পড়ে গেছে তার। খতম হয়েছে? জি। কান্না করছিলা? না। বরাবরের মতো এবারও এড়িয়ে যায় বেলি, তাই ইরফানও আর জোরাজোরি করে নাই। হুজুরা চলে আসবে, আমি আর বাবা হুজুর আর পুরুষদের খাওয়াবো, তুমি মহিলার বাচ্চাদের দিকটা দেখো। জি আচ্ছা বলে মাথা নাড়ে বেলি। এবারও ইরফান বেলির মুখের দিকে চেয়ে আছে। পুরো মুখটাই মায়াবী, একদম শান্ত। ওর মতোই হয়তো ওর চোখের পানিগুলো। ঝরতে তাড়াহুড়ো করে না, ওর মতোই শান্ত হয়ে ঝরে। বেলি সেখান থেকে চলে যায়। সবাই খানার কাজে লেগে যায়। বেলি সবাইকে বেড়ে দিচ্ছে।
হঠাৎ করে কেউ একজন পিছন থেকে ডাক দেয়, বেলি। জোরে ডাক দেয় বেলি পিছনে তাকায়, দেখে ময়না দাঁড়িয়ে আছে। নিজের প্রিয় বান্ধবী, যার কথা কাল রাতেও সে তার মাকে বলল, আজ সেই বান্ধবী তার সামনে দাঁড়িয়ে আছে। বেলি দ্রুত হেঁটে গিয়ে ময়নাকে জড়িয়ে ধরে, আর ময়নাও পরম ভালোবাসায় জড়িয়ে নেয় বেলিকে। কেমন আছিস বেলি ফুল? আমি ভালো আছি, তুই কেমন আছিস ময়না পাখি? আমিও আলহামদুলিল্লাহ। বিয়ে করে রানী হয়ে গেছিস? তুইও তো কম রানী হোস নাই। তাই আয় খেতে বস, আজ আমি নিজে ভাত বেড়ে খাওয়াবো তোকে। খাবো, তোর সাথে অনেক কথা আছে। তোর জামাই কই? আছে, তুই আয় না বস। বসবো, অনেক কথা আছে তোর সাথে। আচ্ছা শুনবো, আগে খেতে বস। ময়না অনেক তাড়া দিচ্ছে বেলিকে, হয়তো খুব জরুরি কথা ছিল তার। তাই কোনো রকম খেয়ে বেলিকে নিয়ে বাড়ির পাশের পুকুর ঘাটে নিয়ে যায় ময়না। জানিস কি হয়েছে? কি? সে ফোন দিছিল আমারে। কে? রাজু ভাই। নামটা শুনে বেলির বুকে একটা পাহাড় পড়ে যায়। এমনিতেই তো সে মরে আছে, তার ওপর ময়না এসে খাড়ার ঘাটা দিয়েই দিল। সেই সময়ে বেলির পায়ের নিচ থেকে মনে হচ্ছিল সব মাটি সরে যাচ্ছে। চোখ থেকে আপনা আপনি গাল বেয়ে 2 ফোঁটা পানি পড়ে যায় বেলির। নামটা শুনেই ধপ করে পুকুর ঘাটে বসে পড়ে বেলি। আজ প্রায় 10 মাস পর রাজুর কথা আবার মনে পড়ল বেলির। নিঃশব্দ মুখে শান্ত চোখ জোড়া বেয়ে ক্রমাগত পানি গড়িয়ে যায় গাল বেয়ে বেলির। সারাদিনের পর ক্লান্ত শরীরটা তার এই কথাটার জন্য প্রস্তুত ছিল না। এমন সময় ময়না আবার বলে ওঠে, আমি তো পুরাই অবাক হয়েছিলাম ফোন পাইয়া। কি কইল সে? তোর কথা জিগাইছে। কি? শুনলাম বেলির বিয়ে হয়েছে। বেলি কি এখন ঢাকা থাকে? এইসব বলল। কি বললি তুই? আমি বলেছি আমি সঠিক জানি না। ভালো করছিস, কখনো বলিসও না। তার কাছে হয়তো ভালোই থাকতি তুই। জানিস চাকরি করে একটা, অনেক ভালো টাকা বেতন পায়। আমি এখন অন্যের বউরে এইসব শোনাও গুণা। জেনে শুনে গুণা কিভাবে করি? 10 মিনিট কথা বলছিল, 7 মিনিটই তোর কথা বলল। আমার কথা কখনো বলিস না, তার সামনে কখনো হয়তো যাইতে পারবো না। এটা রাখ। কি এটা? রাজু ভাইয়ের নাম্বার। এটা আমার কোনো কাজেই লাগবে না, বাদ দে। রেখে দে বেলি, যদি কখনো ভালো লাগে কথা বলে নিস। এই বলে ময়না কাগজের টুকরোটা বেলির হাতে দিয়ে দেয়। তারপর বেলির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ময়না বিদায় নেয়। বেলি তখনও ঘাটে বসা। আসর আজান পড়ে যায়। কানে আজানের আওয়াজ পেতেই লাফিয়ে উঠে সে। তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। আজ সন্ধ্যার পর হয়তো তাকে শ্বশুরবাড়িও যেতে হবে, কারণ রহমান আলী চান এক রাত তার কাছেও থাকবে তার ছেলে আর ছেলের বউ। বাড়ি এসে নিজের রুমে যায় বেলি। ইরফান তখন ওই দিক ফিরে শুয়ে আছে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে মানুষটা, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এইটা ভেবে বেলিও চুপচাপ কোনো শব্দ ছাড়া কাজ করে। আস্তে করে নিজের পার্সের মধ্যে ময়নার দেয়া কাগজের টুকরোটা রেখে দেয়। তারপর অজুর উদ্দেশ্যে বেরিয়ে যায় রুম থেকে। কলপাট থেকে অজু করে ঘরে এসে নামাজ আদায় করে নেয় বেলি। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। বেলি সব গুছিয়ে নিয়েছে। কালকেই আবার ঢাকা ফিরতে হবে তাদের। আবার সেই বন্দি জীবন। নিজের স্বামী আর সতীনের সংসারে ফিরতে হবে তাকে। অপরদিকে রাজুর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। এদিকে ইরফানও খেয়াল করছে বেলি কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে কিছু বলেনি বেলিকে। মায়ের থেকে একেবারে বিদায় নিয়ে বেলি আর ইরফান বেরিয়ে পড়ে। একটা রিক্সা ধরে উঠে যায় বেলি আর ইরফান। 10 মিনিটের রাস্তা, তাই বেশি একটা ঝামেলা হয়নি পৌঁছাতে তাদের। বেলি পুরো রাস্তা চুপচাপ ছিল। ইরফান প্রথমে ভেবেছে তার মায়ের জন্য মন খারাপ, তাই সে আর তেমন কিছু বলেনি। বাড়ি পৌঁছে শ্বশুরকে সালাম করে নেয় বেলি। ঘরের ভেতরে গিয়ে বেলি একটু অবাক হয়ে যায়। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, অথচ ইরফান একজন কাজের মহিলা ঠিক করে দিয়েছিল। সেই মহিলা থাকা সত্ত্বেও ঘরবাড়ির এই অবস্থা। তাই ইরফান রাগারাগি করে। অন্যদিকে বউয়ের হাতে রান্না খাবেন বলে রহমান আলী বাজার করে এনেছেন বিকালে। তা দেখেও ইরফান ফুফাতে থাকে। এখন এই সন্ধ্যার পরে বেলিকে আবার চুলার কাছে যেতে হবে। গ্যাস হলে সমস্যা ছিল না,
কিন্তু সমস্যা হচ্ছে মাটির চুলা বলে। কিন্তু বেলি একবারের জন্য বলেনি যে তার রান্না করতে সমস্যা হবে। তাই বুদ্ধি করে আগে আগে ইরফানের রুমের বিছানার চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে পুরো রুম পরিষ্কার করে দেয় বেলি। নয়তো দেখা যাবে ইরফান রাতে বাহিরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু রুমে আসবে না। 1 ঘন্টার মতো সময় নিয়ে সব পরিষ্কার করে দেয় বেলি। আর কাল সকাল সকাল উঠে পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ তারা দুপুরের বাসে যাবে। এরই মাঝে রহমান আলী ডাক দেয় বেলিকে, বোমা, ও বোমা। জি বাবা। এখন কি রান্না করবা, নাকি কালকে করবা? বাবা, এখনই যাইতেছি আমি পাকের ঘরে। আপনার ছেলের রুমটা পরিষ্কার করলাম একটু বাবা। ও বাবা, খালা কি কাজ করে? সব কিছু এমন এলোমেলো কেন বাবা? কি জানি, মহিলায় কি সতর বতর কাজ করে, বুঝি না আমি। আচ্ছা, কাল সব বুঝিয়ে দিয়ে যাব আমি। আচ্ছা। শ্বশুরের সাথে কথা বলে বাজারের ব্যাগ নিয়ে বেলি রান্নাঘরে যায়। রান্নাঘরে সব কিছুই রাখা আছে তাদের। এইদিকে ইরফান ওদের বাড়ির ঘাটে বসে আছে। এরই মাঝে রুবির ফোন আসে। আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করে ইরফান। হ্যাঁ। কবে আসবা? কাল। তাহলে আমায় এসে নিয়ে যাবা? অসম্ভব। নিজে যেমন গেছো ঠিক তেমন আসবা। মানে কি? মানে আমি যা বললাম তাই। নিজে গেছো আর নিজেই আসবা। আর যদি না আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমি বেঁচে যাব। এত সোজা? রাখছি। লাইন কেটে দেয় ইরফান। ইদানিং রুবিকে তার অসহ্য লাগে। ইচ্ছে করে কথা বলে না সে রুবির সাথে। কেন জানি বেলির আশেপাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইরফান। ইরফানের মনের ঘরে তারই অজান্তে এখন বেলির বিচরণ। তার মনে এক এক সময়ে এক এক ভাবনা। কখনো মন চায় বেলিকে নিয়ে হারাতে ওই দূর অজানাতে, আবার কখনো মন চায় নিজে হারাতে বেলির মাঝে। বেলির মাঝে কিছু তো একটা আছে যা ইরফানকে খুব করে টানে। মোবাইলটা অফ করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখে উঠানের এক সাইডে রান্নাঘরে আলো জ্বলছে। ইরফান পা বাড়াতেই দেখে বেলি রান্না করে। এক হাতে এই রাতের বেলা রান্না করছে মেয়েটা। ঢাকাতে তো মিনু সাহায্য করত, কিন্তু এখানে তো একদম একা। বেলি এতটাই শান্ত যে বেলির হাতে ঘটি বাটিও শব্দ করতে পারে না। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরের ভেতর চলে যায়। নিজের রুমে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে যায়। সব কিছু পরিষ্কার, বিছানা চাদর থেকে শুরু করে রুমে যা যা ফার্নিচার ছিল সব পরিষ্কার করা, এমনকি রুমের পাপোশটা পর্যন্ত পরিষ্কার করা। ইরফানও বুঝে যায় এটা বেলি ছাড়া অন্য কারো কাজ না। ইরফান বুঝে উঠতে পারে না বেলি এত কাজ করে কিভাবে। বেলির জায়গায় রুবির কাছে যদি তার বাবা আজকে রান্নার আবদার করত, হয়তো এই জীবনেও তার বাবার সে আবদার পূরণ হতো না। আর সেই জায়গায় বেলি বিনা কথায় সব করে। এইসব ভাবতে ভাবতেই বেলির ডাক পড়ে, শুনছেন? শুনছেন? ঘুমিয়ে গেছেন? ও তুমি, চোখটা লেগে আসছিল। খাবার বাড়ছি, খেতে আসেন। হো। ইরফান বেলির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার নিজেরই খেয়াল নেই। হয়তো এরই মাঝে বেলির সব রান্না হয়ে গেছে। ইরফান আর দেরি না করে খেতে চলে যায় সেখানে ইরফানের বাবা রহমান আলী তার জন্য অপেক্ষা করছে। ইরফান আর রহমান আলী খাবার খাবে এমন সময় রহমান আলী বেলিকে তাদের সাথে খেতে বলে। বোমা। জি বাবা, আমাকে সাথে খেয়ে নাও। আপনারা খান বাবা, পরে আমি খেয়ে নিব। পরে তুমি কি একা একা খাবা নাকি মা? এখনই বসে পড়ো। বাবা আপনারা খান। বাবা বলতেছে তো বসার জন্যে, বসে খেয়ে নিলে কি হবে তোমার? ইরফানের এমন কথায় ভয় পেয়ে যায় বেলি, কারণ কথাটা একটু জোরেই বলেছে ইরফান। তাই রহমান আলী ইরফানকে ডাক দেয় এই ব্যাপার নেই। ইরফান, বোমাকে ধমকাস কেন তুই? আমি তো বলতেই আসি, মাতাবাড়ি করবি না একদম। এটা আমার মা। মা তুমি বসো, আমার সাথে কয়টা খেয়ে নাও। শ্বশুরের কথায় বেলিও খেতে বসে যায়। রহমান আলীর অনেক দিনের শখ ছিলেন লাউ চিংড়ি খাবেন, তা আজ বেলি পূরণ করে দিয়েছে। ইরফানের জন্য আলাদা করে মাছ ভুনা আর চিকেন ঝোল করেছে, আর তার বাবার জন্য লাউ চিংড়ি, পুঁটি মাছ ভাজা, চিংড়ি ভর্তা করেছে বেলি। বেলি শুধু একটু ভর্তা দিয়ে অল্প কয়টা ভাত খেয়েছে। ইদানিং খাওয়ার প্রতিও তার অরুচি ধরে গেছে। কিছুই খেতে ভালো লাগে না তার। কি রে মা,
এই কয়েকটা ভাত নিলি? বাবা, এই কয়েকটাই বেশি। হায় হায়, বলে কি? এমনে খেলে তো অসুস্থ হয়ে যাবে। না বাবা, আমি ভালোই আছি। ইরফান আর চোখে নজর দিয়ে বেলিকে দেখে। কিছু তো একটা হয়েছে বেলির, কেমন জানি লাগছে তাকে। বেলি তো এইভাবে থাকে না, শান্ত থাকে, কিন্তু এমনভাবে থাকে না। এটাই ইরফানের খটকা লাগছিল। ইরফান আর কিছু না বলে চুপ করে খেয়ে উঠে যায়। এইদিকে বেলিও সব গুছিয়ে রেখে রুমে যায়। ইরফান তো খাটে শুয়ে মোবাইল টিপছে। ইরফানের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে বেলি। এই সেই রুম, আর এই সেই খাট যেখান থেকে ইরফান বাসর রাতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলেছিল, তুই যদি এক বাপের জন্মের হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। কথাটা আজও মনে আছে তার। আর তারপর একদিন ভুলবশত দুধ পড়ে যাওয়ায় জোতা মেরেছিল। নিয়তি বড্ড বেশি খেলা করে গেছে বেলির সাথে। নিয়তি বেলির কাছ থেকে শুধু নিয়েই গেল, বিনিময়ে কিছু দিয়ে গেল না। এইসব কিছুক্ষণ ভেবে তারপর ফ্লোরে মাদুর পাততে থাকে বেলি। বেলির মাদুর পাতা দেখে ইরফান তাকিয়ে থাকে বেলির দিকে। তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিজ স্বরে বেলিকে ডাক দেয় ইরফান। বেলি। জি? মাদুর কেন পাতো? এখানে শোবো। বিছানায় কি হয়েছে? আমি এক বাপের জন্মের। কথা শুনে ইরফান কিছু উপলব্ধি করতে পারে, আর তখনই খাট থেকে নেমে বেলির কাছে যায় সে। বেলির বাম হাতটা ধরে আর বলে, কোনো রকম তামাশা চাই না, খাটেই শুবে তুমি, যাও। আমি এখানেই ঠিক আছি, এমন আছাড় দিব, যাও খাটে। তবুও বেলি দাঁড়িয়ে আছে সেখানে। ইরফানের মেজাজ খারাপ হয়ে যায়। টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায় সে বেলিকে। তারপর জোর করে শুয়ে দেয় বেলিকে। যদি উঠেছ তো আমার থেকে খারাপ কেউ হবে না। এভাবে জোর করলে কি মুখের কথাটুকু ফেরত নিতে পারবেন? কথায় আছে, বন্দুকের গুলি, ধনুকের তীর, ফেলে দেওয়া থুতু, আর মুখের কথা কিছুই ফেরত যায় না। শুভরাত্রি। এইটুকু বলে বেলি চোখ বন্ধ করে ফেলে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে, তারপর নিজেও এপাশে এসে শুয়ে যায়। একটা সময় সেও ঘুমিয়ে যায়। গভীর রাতে ইরফানের ঘুম ভাঙে কারো কান্নার শব্দে। ইরফান ঘুম থেকে উঠে দেখে বেলি পাশে কাঁদছে। এত রাতে কি জন্য এভাবে কাঁদছে সে? প্রশ্নটা মাথাতে এলো তাৎক্ষণিক। সে কি করবে বুঝতে পারছিল না। অন্যদিকে বেলিও ঢুকরে কাঁদছে। ইরফানের আর সহ্য হয়নি। ইরফান বেলির কাঁধে হাত দিয়ে বেলিকে এক পাশ থেকে সোজা করে শুয়ে দেয়। কি হয়েছে? এত রাতে কাঁদতেছো কেন? বেলি, কি হয়েছে বলো? একটা দাড়ি পাল্লা, তার দুটো পাল্লার এক পাশে সুখ আর অন্য পাশে দুঃখ। মাপলে কেন দুঃখের পাল্লাটাই ভারী হয় বলতে পারেন? বেলির এমন কথা স্তব্ধ হয়ে যায় ইরফান। ড্রিম লাইটের আলোতে ইরফান বেলিকে দেখছে নিবিড়ভাবে। বেলির চোখের পানিগুলো চিকচিক করতেছে। বলুন না, কেন সুখের চাইতে দুঃখের পাল্লাটা ভারী হয়? বেলি, কেঁদো না। আমার সুখ চাই বেলি। হ্যাঁ, আমার সুখ চাই। আজকে আপনার কাছে আমি আমার অধিকারটুকু চাই। দেবেন? এই বলেন না, দিবেন? আমি সহ্য করতে পারি না। এইভাবে থাকতে আমার খুব কষ্ট হয়। আমি মরে যাব এইভাবে থাকতে থাকতে। বেলি, কী সব বলছো? শোনেন না, আজ আমায় একটু ভালোবাসবেন? এই, আমার দিকে দেখেন। আমার আপনাকে চাই। আপনার এই শরীরটা আমার চাই। আপনার অংশ চাই আমি। শুনতে পাচ্ছেন? আমার আপনাকে চাই। এতদিন পর আজ চাইছি আপনাকে। দিবেন না আমায়? আপনাকে? ইরফান, এইদিকে দেখেন। এক রাতের জন্যে চাই আপনাকে। এই শরীরটা আপনার শরীরকে চাই ইরফান। আমার দিকে তাকান। ইরফান, চুপ করেই থাকবেন? কিছু বলবেন না? ইরফান, এমন যেন না হয় আপনি আসলেন আমার কাছে, কিন্তু আপনাকে পাওয়ার জন্য আমিই রইলাম না। ইরফান আর কথা না বলে থাকতে পারেনি। ওই অবস্থাতেই বেলিকে জড়িয়ে নেয় ইরফান। বেলিও ইরফানকে জড়িয়ে নেয়। আজ বেলি ধরা দিয়েই দেয় তার ভালোবাসার কাছে। ইরফানের স্পর্শ পেয়ে বেলি আরও আঁকড়ে ধরে ইরফানকে। আজ বেলি কাঁদছে, ঢুকরে কাঁদছে, আর ইরফানকে বলছে, ইরফান, আজ কোনো কথা না বলি। আজ শুধু ভালোবাসুন, কোনো শর্ত ছাড়া ভালোবাসুন আমায়।
বেলির কথা ইরফান বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিজের গায়ের কাঁথাটা সরিয়ে বেলির কাঁথার নিচে ঢুকে ইরফান। বেলির গায়ের ওড়নাটা সরিয়ে নেয় সে। বেলির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয় ইরফান। বেলির নিঃশ্বাস যেন সেখানেই বন্ধ হয়ে যায়। বেলির হাতের বন্ধনে নিজের হাত আবদ্ধ করে নেয় ইরফান। শরীরের নিচে দুজোড়া পা একে অপরকে জড়িয়ে নেয়। ইরফানের ডান হাতটা বেলির গাল, গলা, কাঁধ স্পর্শ করে যায়। একসময় হাতটা বেলির পিঠে চলে যায়। বেলির বাম কাঁধ থেকে ইরফান জামাটা টেনে নিচে নামিয়ে নেয়। বেলি যত শক্ত করে পারে আঁকড়ে ধরে ইরফানকে। বাহিরে ডাহুক পাখি ডেকে ওঠে, সাথে ঝিঝি পোকার শব্দ। আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। সে আলোয় দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসাগুলো জানান দিচ্ছে। পুরো ঘর জুড়ে চাপা আর্তনাদ। আজ কারো মুখেই কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া। মিলনের মাঝে ক্লান্ত শরীরে ইরফান যখন বেলিকে জড়িয়ে নেয়, ঠিক তখনই বেলির নিঃশ্বাস জোরে জোরে পড়া শুরু করে। একটা সময় বেলির পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। বেলি দুই হাত দিয়ে ইরফানের বুকে চেপে ধরে রাখে আর শ্বাস ফেলে। মনে হচ্ছিল তার শ্বাসকষ্ট হচ্ছে। ইরফান বেলির গালে হাত দিয়ে বেলিকে সেন্সে ফেরানোর চেষ্টা করে। বেলি কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। চোখে দিয়ে স্রোত বইছে পানির। ইরফান বুঝতে পারে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ইরফান উঠে বেলির হাতে পায়ে মালিশ করছে, কিন্তু বেলির শ্বাস আরও বেড়ে যায়। গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে বেলি, কিন্তু কিছুই করতে পারছে না ইরফান। বাবা বাবা বলে কয়েকবার নিজের বাবাকে ডাকে ইরফান, কিন্তু তার বাবারও খবর নেই। ইরফান বেলির হাত পা টিপে দেয়, ডলে দেয়, বেলির মুখে শ্বাস দেয়। হঠাৎ বেলি কেসে ওঠে। ইরফান বেলির দুই গাল তার দুই হাত দিয়ে জড়িয়ে নেয়। ইরফান বুঝতে পারছে যে বেলির খুব কষ্ট হচ্ছে। মুহূর্তের মাঝে শরীরের সব উত্তেজনা শেষ হয়ে যায়। বেলি বহুত কষ্টে কিছু কথা বের করে মুখ থেকে, তবে শ্বাসকষ্টের জন্য সবটা আসে না। তবুও চেষ্টা করে সে। বলেছিলাম না, সময় হয়তো নাও থাকতে পারে। আপন করে নিতে আমায়। কত মেরেছেন আমায়, কত আঘাত দিয়েছেন। এখন আপনি মুক্ত। আমি আপনাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। ইরফান অশ্রু চোখে বেলিকে বারবার ডাকছে, আর বেলির শ্বাস আরও বেড়ে গেছে। ইরফান বেলিকে বারবার ঝাঁকড়াচ্ছে, কিন্তু একসময় বেলি নিস্তেজ হয়ে যায়। হাত জোড়া ইরফানের বুক থেকে সরে খাটের মধ্যে পড়ে যায়। ইরফান কয়েকবার বেলি বেলি বলে চিৎকার করে, কিন্তু বেলি আর সাড়া দেয় না। নাকের কাছে হাত নিতেই দেখে বেলির আর নিঃশ্বাস পড়ছে না। বেলি মারা গেছে। হ্যাঁ, বেলি মারা গেছে। বেলির চোখে দিয়ে দম গেছে। শান্ত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে সে। এই অন্ধকারে বেলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘামার্ত শরীর নিয়ে ইরফান লাফিয়ে ওঠে। বেলি বলে চিৎকার করে ওঠে সে। তবে সেই চিৎকারের কোনো শব্দ হয় নাই। সব কথা যেন আজ ভেতরে রয়ে গেছে। ইরফান এদিক সেদিক তাকায়। নিজেকে বিছানায় আবিষ্কার করে সে। পুরো শরীর কাঁপছে তার, কপালে ঘাম জমে গেছে। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায় ইরফান। বেলি তখন ওই দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে। ইরফান দৌড়ে গিয়ে বেলির পাশে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়ে। ভালোভাবে বেলিকে দেখছে সে। তারপর বেলির নাকের কাছে নিজের হাত নিয়ে দেখে, না, বেলির নিঃশ্বাস তো ঠিকই আছে। বেলির গায়ের কাঁথাটা হালকা সরিয়ে বেলির শরীরের দিকে তাকায় সে। শরীরে জামা কাপড় তো ঠিকই আছে। তাহলে তখন এটা কি ছিল? ইরফানের শরীর তখনও কাঁপছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইরফান অনুভব করতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হ্যাঁ, ইরফান স্বপ্ন দেখছিল এতক্ষণ ধরে। এক ভয়ার্ত স্বপ্ন, যা কল্পনা তো আনতে পারেনি সে। এটা কেমন স্বপ্ন দেখলো সে, যেখানে তারই সামনে তারই বাহুতে বেলির মৃত্যু ঘটে গেল। সে খাটের পাশে টেবিলের ওপর পানি দেখতে পায়। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, তাই সে দ্রুত জগ দিয়ে পানিগুলো খেয়ে নেয়। খুব ভয় করছে তার। এটা কেমন স্বপ্ন দেখলো সে? এটা কি দেখলাম আমি? এমন তো আগে কখনো হয়নি আমার সাথে। স্বপ্নে কারো মৃত্যু দেখলাম, তাও বেলির মৃত্যু। এমন লাগছে কেন? মনে মনে বলতে থেকে আবারও বেলির দিকে যায় সে। মাঝে একবার ঘড়িতেও চোখ বুলায় সে।
রাতের শেষ ভাগ চলছে এখন। কিছুক্ষণ পরে হয়তো মোরগগুলো ডাকাডাকি করবে। প্রায় ভোরের দিকে স্বপ্নটা দেখেছে সে। অনেকের কাছে শোনা ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় যে কোনো দিন। যদি এটাও সত্যি হয়ে যায়। এইসব ভাবা বন্ধ করে আবারও বেলির পাশে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে ইরফান। বেলিকে ভালো করে দেখে নেয় সে, আবার চেক করে নাকে হাত দিয়ে শ্বাস পড়ছে কিনা। তবে সব কিছুই ঠিক আছে। বেলি ঘুমাচ্ছে, শান্ত হয়ে ঘুমাচ্ছে সে। ইরফান উঠে লাইট অফ করে দেয়, তারপর আবার শুয়ে পড়ে। কিন্তু তার শরীর এখনও কাঁপছে, বুকটা ধুকধুক করছে তার। ইরফানও হালকা পাতলা দোয়া দুরুদ পারে, তাই ঘুমানোর আগের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া পড়তে থাকে। তারপর কোন ফাঁকে যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। সকালবেলা প্রায় 9টায় ইরফানের ঘুম ভাঙে, তাও বেলির ডাকে। বেলি কয়েকবার ডাকে ইরফানকে। ঘুম থেকে উঠে ভ্যাবলার মতো বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। কাল রাতের স্বপ্নটা এখন অবধি তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ইরফানকে এমন দেখে বেলি প্রশ্ন করে, কি হয়েছে? এই যে কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন যে? এই যে কি হলো, উঠেন, নাস্তা বাড়ছি। তো তুমি যাও, আমি উঠতেছি। বেলি ইরফানের কথায় চলে যায়। আর ইরফান খাটে বসে কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবতে থাকে। এটা কি স্বপ্ন ছিল? এমন ভয়াবহ স্বপ্ন, তাও বেলিকে নিয়ে। এর আগে কখনো দেখেনি ইরফান। প্রায় 10 মিনিট পর সে বিছানা থেকে নামে। কলপার গিয়ে দেখে বেলি আগে থেকে ইরফানের জন্য ব্রাশ, পানি, টাওয়াল সব এনে রাখছে। ইরফান শুধু গিয়ে মুখ ধুবে। বেলির সব কাজ কেন জানি ইরফানের খুব ভালো লাগে। কিন্তু স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায় তার। তবুও নিজেকে শক্ত রেখেছে সে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে ইরফান। বেলি নাস্তা দিয়ে রাখছে, আর নিজেও সেখানে দাঁড়িয়ে আছে। ইরফান নাস্তা খেতে বসেছে। তুমি খেয়েছ? হুঁ। বাবা কই? বাজারে গেল দেখলাম। আচ্ছা শোনো, সব গোছাও, বিকাল 4টার গাড়িতে যাব আমরা। সব গোছানোই আছে। ওকে। এটা কি রান্না করছো? দই পেতেছিলাম। কখন? আমি যে দেখলাম না। রাতেই পেতে রাখছিলাম। ও, এত গুণ পাও কই? তবু মন পাওয়ার গুণ নাই। বেলির কথাটা আস্তে আস্তে বলল। ইরফানের কানে ঠিকই গেছে। ইরফানের কান হচ্ছে হরিণের কানের মতো, খাড়া খাড়া কান, তাই তো আস্তে কথাও কানে যায়। বেলি সবকিছু গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যায়। ওইদিকে কাজের মহিলাটাও চলে আসে। বেলি তার সাথে কথায় লেগে যায়। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিরম আছো? আমিও ভালো। খালা, আপনাকে কি বাবা বেতন কম দেয়? না তো। তাহলে খালা ঘরবাড়ি এত নোংরা রাখেন কেন? আমি কাল এসে দেখি এই অবস্থা। আজকে সকালে বাবার রুমের, ইরফানের রুমের সামনের রুমের চাদর পর্দা সব ধুয়ে দিছি। মাকড়সার বাসাগুলো পরিষ্কার করেন না। বাবার বয়স হয়েছে খালা। আপনার ভরসায় তো তার ছেলে তারে এখানে রাখছে, তাই না? আমি তো সব করি। আপনি সব করলে আমাকে সব করতে হইতো না খালা। বয়স্ক মানুষ, একটু দেখে শুনে রাখবেন খালা। আচ্ছা, আর কি কি কাম আছে কও, আমি কইরা দিয়ে যাই। আজকে আর কোনো কাজ নাই, সব কাজ শেষ করে ফেলছি আমি। এত তাড়াতাড়ি? আমি সেই ভোর থেকে সব কিছু করছি খালা। আমরা আজকে চলে যাব। আপনি বাবাকে দেখে রাখেন খালা, আর কাল থেকে আইসেন। আচ্ছা, তাইলে আমি যাইগা। আচ্ছা যান। জানালা দিয়ে সবটা শুনে নেয় ইরফান। বেলি সব দিক দিয়েই সম্পূর্ণ, কাজে কর্মে আচার ব্যবহারে। কেন যেন আগে বেলিকে মনে ধরল না ইরফানের। এটা ভেবে ইরফান এখন মাথা ফাটায়। সবাই ঠিকই বলে, বেলি আসলেই ফুল। সদ্য কলি থেকে ফোটা এক নিষ্পাপ ফুল, এক নিষ্পাপ বেলি ফুল। দুপুর প্রায় 12টা নাগাদ রুবির ফোন। ইরফান তখন পুকুর ঘাটে বসা। রুবির ফোনগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে ইচ্ছে করে ফোন ধরছে না সে। তার ভালো লাগছে না রুবির সাথে কথা বলতে, তাই সে ফোন ধরেনি। প্রায় 7-8টা ফোন দেয় রুবি। ইরফান তখন ফেসবুকে ছিল। রুবি ফোন দেওয়ার পর ফেসবুক লগ ইন করে ইরফানকে অ্যাক্টিভ দেখতে পায়। ঢাকায় বসা রুবির মাথায় আগুন ধরে যায়। উল্টাপাল্টা টেক্সট করতে থাকে ইরফানকে সে। আমি ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? আমাকে এখন মজা লাগে না, তাই না? লাগবে কিভাবে? এখন তো বউ আরেকটা কাছে আছে,
তাই না? গ্রামে বসে থেকে কার বাল ফালাও? বেলি এত ভালো কিভাবে হলো? এই না ওরে দেখতে পারতা না? ও, বুঝতে পারছি, বিছানায় ভালো ঝড় তুলতে পারে, তাই না? তা কেমন এনজয় করো ওকে যখন খাও? তুমি তো দারুণ খেলোয়াড়, একসাথে দুইটারই খেতে পারো। ক্ল্যাপ হবে তোমার জন্য। গাছেরও খাও, তলারটাও কুড়াও। বাহ, তোমার সেক্স পাওয়ারের তারিফ করতে হয়। ট্রাস্ট মি, দারুণ পাওয়ার তোমার। ওরে প্রেগনেন্ট করে ঢাকাতে নিয়ে এসো। কেমন? রুবির মুখ থেকে এমন অশ্লীল আর নোংরা ভাষাগুলো আর সহ্য হয় না ইরফানের। একজন উচ্চশিক্ষিত মেয়ের মুখ থেকে এইসব নোংরা মানসিকতার অশ্লীল ভাষা কিভাবে আসে, এটাই সন্দেহের। ইরফানের শরীর তখন রাগে কাঁপতে থাকে। এই মুহূর্তে যদি রুবি তার সামনে থাকতো তাহলে সে রুবিকে জবাই দিত। ইরফান সাথে সাথে ফোন দেয় রুবিকে। রুবিও ফোন রিসিভ করে। ইরফান রুবিকে হ্যালো বলারও সুযোগ দেয়নি। ফোন ধরার সাথে সাথে শুরু করে ইরফান, তুই কি মানুষের বাচ্চা? ওই খবরদার, এই চুপ, জানোয়ার মেয়ে, বেয়াদব মেয়ে। কাকে কি বলিস তুই? কাকে কি বলস? তোকেই বলি, বুঝোস না তুই? ওয়াও, তুই এখন আমাকে তুই তোকারিও করস? করব না? তুই করস কেন? আমাকে কি বেলি পাইছস নাকি তুই? ভাগ্যিস, ভাগ্যিস তুই বেলি না, কারণ তুই বেলির পায়েরও যোগ্য না। খবরদার ইরফান, মুখ সামলাও। এই, আমার নাম মুখে নিবি না তুই। তুই এসব কি লিখছিস? তোর মুখ এত নোংরা কেন? তুই না ইংলিশে গ্র্যাজুয়েশন করছিস? তোর মুখ এত খারাপ কেন? তো আমি এত খারাপ এখন? আলবাত খারাপ। শুধু খারাপ না, তুই স্বার্থপর মহিলা। তুই কেমন মেয়ে হলে কিভাবে নিজের স্বামী সেক্স পাওয়ার নিয়ে কথা বলিস? ছি। ও, বলা তো এখন খারাপ হয়ে গেছে। এটা কি ভালো কথা ছিল? কসম আল্লাহর, তুই আমার সামনে থাকলে এতক্ষণে তুই জবাই হয়ে যাইতি রে। শুকর আদায় কর তুই। আমার গায়ে হাত তুলে দেখো, খালি একবার। হাতটা মুছতে ভেঙে দিতে মিনিটও লাগবে না আমার। এতেই বোঝা যায় তুই কত ভালো। কেন এখন হাত ভেঙে দিবি কেন? আমি যখন তোর কথায় বেলিকে মারতাম তখন খুব মজা লাগতো, তাই না? বড্ড বেশি বেলি বেলি করতেছ। আমিও দেখব কয়দিন এই বেলি থাকে। যে মেয়ের মুখ থেকে এত নোংরা ভাষা বের হয় সে আরও জঘন্য হতে পারে। আর হ্যাঁ রুবি শোন, বেলি বড্ড বেশি বোকা, না হয় এতদিনে আমি আর তুই জেলে থাকতাম। কারণ আমি সব থেকে বেশি অপরাধী ওর কাছে। আর যে পাওয়ারের কথা বললি না তুই, তাহলে শোন, আমি এই ইরফান আহমেদ এখন অবধি শুধু তোকেই ছুঁয়েছে। আর রইল কথা সেক্সের, ওইটাও তোর সাথেই করছি। তুই ব্যতীত এখন অবধি অন্য কারোর সাথে আমার কিচ্ছু হয় নাই। না হয়েছে আমার বিবাহিত বউ বেলির সাথে, না হয়েছে অন্য কারোর সাথে। তোর মুখ এত খারাপ যা ভাবতে অবাক লাগে। আপাতত আমাকে না করবি ফোন আর না করবি মেসেজ। ভালো থাক। ইরফান লাইনটা কেটে দেয়। তার প্রচুর পরিমাণ রাগ উঠেছে, তাই যতটুকু পেরেছে আপাতত ফোনে ঝেড়েছে, বাকিটা ঢাকাতে গেলে। ইরফান পুকুরঘাট থেকে বাড়ির ভেতরে এসে দেখে তার পাশের বাড়ির চাচাতো ফুফাতো বোনেরা সবাই মিলে বেলিকে ধরেছে। বেলিকে খেলতে বলতেছিল সবাই। ভাবি আসো খেলি। কি খেলবো? কিতকিত? না গো, একটু পরে আজান দিবে আর বাবাও চলে আসবে। গোসল করব, নামাজ পড়ব। আজান দিতে এখনো 1 ঘন্টা বাকি। তোমরা খেলো, আমি দেখি। আগে তো খেলতা ভাবি, ঢাকা যেয়ে পাল্টায় গেছো। এমন কিছুই না গো। তাইলে খেলো। আচ্ছা তাড়াতাড়ি করো, বাবা আসার আগে। 9-এর ঘর বানাও। 4 কোণা খেলবা নাকি ক্রস খেলবা ভাবি? 4 কোণাটাই বানাও। আচ্ছা। বেলির এক ননদ কিতকিতের ঘর বানিয়ে ফেলেছে। ইরফান দূর থেকে সব দেখছিল। ইরফান আর সামনে এগিয়ে যায়নি, কারণ সে জানতো তাকে দেখলে বেলি আর খেলবে না। তাই সে দূরেই দাঁড়িয়ে আছে আর দেখছে বেলি কিভাবে খেলে। এই শোনো, আমি আগে খেলবো কিন্তু। কেন ভাবি? কি কেন? আমি আগে খেলবো? তাইলে তো আমরা হাইরা যাবো। তুমি তো একেবারেই সব শেষ দাও। আউটও হইতে পারি। তুমি আর আউট। আমি আগে খেলবো, দাও। তারপর বেলি গুটি নিয়ে খেলা শুরু করে। 1 কা 2 কা 3 কা এক এক করে 9 পর্যন্ত খেলে দেয়।
বেলি বরাবর এই ধরনের গ্রাম্য খেলা ভালো খেলতে পারে। ওড়নাটাকে পেঁচিয়ে খুঁচে তারপর খেলে সে। খেলার সময় লাফানোর জন্য চুলগুলো খুলে যায় বেলির। তখন তাকে একদম গায়ের মেয়ের মতো লাগছিল। ইরফান আর এক মুহূর্তের জন্য দেরি করেনি। তাড়াতাড়ি মোবাইলটা বের করে বেলির কয়েকটা ছবি তোলে। মুগ্ধ নয়নে বেলি ছেলে মানুষই দেখছে ইরফান। একসময় আজান পড়ে যায় আর তাদের খেলাও শেষ হয়ে যায়। বেলি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরে চলে যায়। লাফানোর কারণে পানির পিপাসা পেয়ে যায় তার, তাই পানি খাওয়ার জন্য ঘরে যায় সে। ইরফান তখন ঘরে গিয়ে বেলির দিকে চেয়ে আছে। দিনের পর দিন এই যেন এক নতুন বেলি তার সামনে ধরা পড়ছে। তার সামনে এই বেলি ফুল একদম চুপচাপ শান্ত, কিন্তু অন্যদের সাথে এই বেলি ফুল একদম অন্যরকম। দুই জায়গায় দুই রকম চরিত্র তার। ইরফানকে চেয়ে থাকতে দেখে বেলি তাকে ডাক দিয়ে ওঠে, কিছু বলবেন? এই যে কিছু বলবেন? এক্কা দোকা তো ভালোই খেলতে পারো। ইরফানের কথায় থতমত খেয়ে যায় বেলি। তার মানে ইরফান তার খেলা দেখে ফেলছে, তাই তাড়াতাড়ি করে সেইখান থেকে উঠে যায় সে। কলপারে আপনার জন্য পানি তুলে দিতেছি, আপনি গোসল করতে আসেন, এই বলে বেলি উঠে যায়। তখনই ইরফান হাতটা ধরে নেয় বেলির। এই বেলি ফুল, সবার সামনে এত প্রাণবন্ত আর চঞ্চলা, তাহলে আমার সামনে এত নুয়ে থাকে কেন? বেলি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। বেলি অত্যন্ত শান্ত নজরে ধীর গলায় বলে ওঠে, এই বেলি ফুল আগে হেসে উঠত, আর এখন এই বেলি ফুল প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। ঝরতে ঝরতে একসময় হয়তো ঝরেই যাবে, কারণ এই বেলি ফুল আর সতেজ নেই। এই বেলি ফুল হলো ঝরে যাওয়া বেলি ফুল। গাড়ি আপন গতিতে ছুটে চলছে, শরীরটা তো সাথে যাচ্ছে, কিন্তু মনটা গ্রামে মায়ের কাছে পড়ে আছে বেলির। মায়ের সাথে শুধু একটা রাতই থাকতে পারলো মেয়েটা, আবার সে ঢাকা শহরের ইট পাথরের মাঝে থাকতে হবে তাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা-9টা বেজে যাবে। বেলির চুপচাপ বসে থাকা দেখে ইরফানও কিছু বলেনি। সেও হয়তো বুঝতে পেরেছে বেলির মন খারাপ, তাই সেও বোবার মতো বসে আছে বেলির পাশে। রাস্তার পাশে গাছপালা আর মানুষজনগুলো ছুটে চলছে গাড়ির সাথে। একটু পরেই মাগরিবের আজান পড়ে গিয়ে সন্ধ্যা নামবে চারপাশে। প্রকৃতি তার দিনের আলো ভুলে গিয়ে গোধূলির আলোয় নিজেকে মাতাবে আপন মনে। হঠাৎই রাজুর কথা মনে পড়ে যায় বেলির। রাজু মানুষটা এলো তো এলো, এমন সময় এলো যেখানে সব কিছু হাতের বাহিরে। রাজুকে খুব করে মনে পড়ছে বেলির। রাজুর সাথে তার দেখা সে যখন ইন্টারে পড়ে। রাজু তখন শহরেই থাকতো। মানুষটা কাছে থেকেও দূরে চলে গেল। ইরফানের ডাকে রাজুর ধ্যান থেকে বেরিয়ে যায় বেলি। বেলি, জি, কিছু খাবা? না, কিছুই খাবা না? ওহো। ইরফান আর জোর করেনি তাকে। বেলি চলাচলের পথে কখনোই কিছু খায় না। ইরফান আবার নিচ থেকে বলা শুরু করে, মন খারাপ? না। তাহলে চুপচাপ যে? মায়ের কথা মনে পড়তেছে। আবার যাইও এক সময়। হো, রুবি আপু কি আজকে আসবে? জানি না, ফোন দেয় নাই। সে আপনার বউ, মান অভিমান ভুলে যান। আর তুমি? আমি তো আজ আছি কাল নেই। ঝরে যাওয়া ফুল কখনো আপন হয় না। মানে? কিছু না, আপনারা নিজেদের মান অভিমান মিটিয়ে নিন। বেলির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেলির সব কিছু ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগের বেলি আর এখনকার বেলির মাঝে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যা বুকের এপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ মনে হয় তার এখন। এই শান্ত মেয়েটাকে সে এতদিন এত মারধর করেছে। অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্ত করা হোক। এইসব ভাবতে ভাবতে ইরফানের সময় কাটছে, আর অন্যদিকে গাড়ি ছুটে চলছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাস স্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে আস্তে ডাকে ইরফান। বেলির এই এক দোষ, জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি শেষ হয়। গাড়িতে উঠে এক ঘুম দেবে, আর সেই এক ঘুমে গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতাল কিংবা স্বর্গে নিয়ে গেল সে বলতে পারবে না।
ইরফানের ডাকে ঘুম ভেঙে এদিক ওদিক তাকায় বেলি। নামবা না, নাকি ঘুমাতে থাকবা? ঢাকা চলে আসছি। নামো। ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থেকে আসে আল্লাহ জানে। নামো তাড়াতাড়ি। হো। গাড়ি থেকে নেমে একটা সিনচি ধরে ইরফান একটানে বাসায় চলে আসবে বলে। বেলি রাত 9:30 বাজে। এখন গিয়ে রান্না করবা কখন? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করে খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুব ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বুঝেন। ইরফান ইচ্ছে করে বলেছে কথাগুলো যাতে বেলি এই ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে বেলিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, আর যা রুবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল বেলি এর আগে রেস্টুরেন্টে কখনো যায়নি। তবুও ইরফান চেয়েছে আজ সে যাক। তাই বেলিকে নিয়ে স্ট্রিট 11-এ চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়ে উঠতে চেয়েছিল। কিন্তু বেলি ইরফানকে চমকে দিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে? উপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। জানি আমি এটা লিফট। আমি আরও একবার লিফটে চড়েছিলাম। কোথায়? ঢাকাতেই ফুফুর বাসায় আসছিলাম একদিন বাবার সাথে। ফুফাতো ভাই বোন আমাকে নিয়ে কই জানি গেছিল, সেখানে এমন ঘরের মতো ছিল। তখন জানছিলাম এটা লিফট। আসেন, এটাই করেই যাই উপরে। ইরফান বেলির কথায় বেলিকে নিয়ে লিফটে চড়ে যায়। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজা বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। পাশেই দুজনের একটা টেবিল রাখা আছে। এখানের খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনাবেন তাই খাবো। খাবার আনায় না, অর্ডার করতে হয়। ও তাহলে করেন। তো কি খাবা বলবা না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার, নাম শুনছো কখনো? হ্যাঁ শুনছি। ওইটা সেট মেনু অর্ডার করি। করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বেলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এইসব চাইনিজ, থাই, বাংলা নাম জানে, কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা তো করেছে, তাই ততটা সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবা? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়ে খেতে হয়। ও পারবা খেতে? না হয় হাত দিয়ে খেও। সবাই চামচ দিয়েই তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নেই। আচ্ছা। বেলি আবারও চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে, আর বেলিও পানি খেতে শুরু করে দেয়। ইরফান দেখে বুঝে যায় যে বেলির হয়তো খুব পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? তেষ্টা পেয়েছিল। গাড়িতে বললেই পারতা। ইরফানের এই কথার জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, আর সাথে ঝোল ঝোল কি যেন আছে। তাকিয়ে আছে প্লেটের দিকে। সে মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত, মাছ, একটা ভর্তা আর ডাল নিলে পেট ভরে খাইতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনিতে দেখে ইরফান পুরোটা বুঝিয়ে দেয় বেলিকে। এটার নাম ফ্রাইড রাইস, অনেকটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি। এটা মুরগির একটা তরকারি, এটাকে মাসালা চিকেন বলে। আর এই যে বড় পিসটা আছে, এটার নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে খেতে পারলে খাও, না হয় হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। হু বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছিল তার। পরে দেখলো ইরফান চামচ দিয়ে খাচ্ছে, তাই বেলিও কাপা কাপা হাতে একটা চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালো স্বাদ পায় বেলি। খুব মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখে সবটা খাবার শেষ করে বেলি। ফ্রাইটা হাত দিয়ে খায় সে, তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব না। খেয়ে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে। ইরফানই বলেছিল মুছতে, তাই সেও মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোকের গ্লাসটা এগিয়ে দেয়। বেলিও একটু একটু করে কোক খায়।
এর ফাঁকে ওয়েটার এসে বিল দিয়ে যায়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বের করে বিল বইয়ের ভেতরে দিয়ে ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ইয়েস স্যার, এখানে বিল দেয়া আছে উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার ভাবতে কষ্ট হচ্ছে যে দুজন মানুষ খেলো আর তার বিল 1000 টাকা কিভাবে হয়, অথচ বেলি তো জানে না এইসব খাবারের দাম এমনই। এইদিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে, তাড়াতাড়ি কোকটা শেষ করো, 10:30 বাজে অলরেডি। তাহলে আর খাবো না। কেন? আর খাবো না। আচ্ছা তাহলে ওঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে একটা কথা ভাবছিল যে বেলি নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলেও অন্যদের ছোট করে না বা নিজেও ছোট হয় না, মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরতেই একজনকে দেখতে পায়। সেই একজনকে দেখে বেলির পায়ের তলার থেকে মাটি সরে যায়। ভদ্রলোক ওই পাশের একটা টেবিলে বসা আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ তাকে দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যে মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি? বেলি যে এখানে এইভাবে তাকে দেখবে তা সে একবারের জন্য ভাবেনি। মুখ থেকে আচমকায় বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো মুখ দিয়ে আওয়াজটা আস্তে বের হয়েছে। তাড়াতাড়ি মুখটা সরিয়ে নিয়ে এসে একটু আগেই যাকে কল্পনা করলো, যার কথা মনে করে চোখের কোণায় পানি এলো, সেই মানুষটাই এখন তার চোখের সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা আছে। বেলি কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে ফেলুক, তাই সে সেখান থেকে সরে যায়। ইরফান আর বেলির বাসা আসতে আসতে রাত প্রায় 11টা বেজে যায়। বেলি সেই তখন থেকে দম ধরে আছে। হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে বাসায় এসে একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেলি কোনো রকম তাড়াতাড়ি বোরখাটা খুলে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেলি তাড়াতাড়ি ইরফানের রুমে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকাতে হালকা ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এইসব কাজ করতে বেলি সময় নেয় 20-25 মিনিট। বেলি কাজ খুব দ্রুত করতে পারে। ওইদিকে ইরফান গোসল করে বের হয়ে এসে দেখে তার রুম পুরো ফিটফাট। তার বুঝতে 1 সেকেন্ডও লাগেনি এইসব বেলি করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেলির আশেপাশে রাখতে ইদানিং খুব ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছা করে, কিন্তু স্বপ্নটা এখনো মাথায় জেঁকে বসে আছে। ইরফান টাওয়ালটা বিছানার উপর রেখে বেলির রুমের দিকে যায়, আর বেলি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্যে। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেলি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। বুঝতে পারে বেলি ওয়াশরুমে গোসল করতেছে, তাই সেও বসে পড়ে বিছানায়। আজ যদি ভেজা শরীরে বেলিকে একবার দেখা যায় ক্ষতি কি? ইরফান বেলির রুমের আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেলি তার এই বাসায় বিগত 7 মাস যাবৎ আছে, কিন্তু ইরফান একদিনের জন্য খোঁজ খবর নেয়নি বেলি কেমন আছে কিংবা বেলির কিছু লাগবে কিনা। যা চাওয়ার তাও চাইতো বহু কষ্টে। বেলির রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তা একটা তোষক আর 2টা বালিশ, এক পাশে একটা আলনা রাখা। আলনাটা এ বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেলির জন্যে কিছুই আনেনি কখনো। এ নিয়ে বেলিরও কোনো অভিযোগ ছিল না। এইখানেই বেলির দোষ। বেলি নিজের জন্য কখনো কিছু দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেলি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসা দেখে অনেকটাই অবাক সে। রাত 12টা বেজে গেছে, অথচ ইরফান এখনো ঘুমায়নি। কাল তো তার অফিস। অন্যদিকে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ আর পবিত্র মনে হচ্ছে। এক দৃষ্টিতে এইভাবে ইরফানের তাকিয়ে থাকাটা বেলিকে ভেতর থেকে গ্রাস করে দিচ্ছিল, তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনার কাছে এসে কাপড় গোছাতে গোছাতে কথা বলা শুরু করে বেলি। ঘুমান নাই এখনো?
কাল না অফিস আপনার? হো, তাহলে ঘুমিয়ে পড়েন। কেন, তোমার সমস্যা হচ্ছে নাকি? উহু। ইরফান উঠে বেলির কাছে যায়। 2 হাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এইভাবে স্পর্শ করায় কেঁপে ওঠে বেলি। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে, আপনি তুই করে বলেন। ইরফানের মেজাজটা সাথে সাথে বিগড়ে যায়। সাথে সাথে সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেলিও হালকা স্মিত হেসে তাকায় ইরফানের দিকে। বলেছিলাম না, আবেগ দিয়ে সব চলে না, দেখলেন তো? মুহূর্তে আমার জন্য নিজের মনে কিভাবে ঘৃণার জন্ম হয়। কাল হয়তো রুবি আপু আসলে এই ধাক্কাটাই লাথিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। আপনি যান, ঘুমিয়ে পড়েন। চোখে পানি আর ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকিয়ে কথাগুলো বলে দেয় বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজ হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজা রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেই দরজাতেই নিজের হাত দিয়ে এক ঘুষি মারে। বেলিকে এই হাত দিয়ে ধাক্কা মারলো আবার সে। কেন যে রাগটা বসে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কাঁদে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান। সব মিলিয়ে বেলি পাগল প্রায়। বাবা, দেখতেছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে? ও বাবা, বাবা আমায় নিয়ে যাবা তোমার কাছে? তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবে বাবা। আর পারি না বাবা, আর পারি না। বেলি ফুলে শান্তি নেই বাবা, বেলি ফুলে শান্তি নেই। এইভাবে কাঁদছি আর বিলাপ করছে বেলি। তারপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই এখন তার সঙ্গী। ঘুমে থাকলেই সে সব ভুলে থাকে, তাই হয়তো একেবারে ঘুমাতে চায় সে। সকাল 8টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতে 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি, নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি চা নিয়ে ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছা করতেছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নাই। মেয়েটা এখনো আসেনি বাসায়। একা থাকতে পারবা? হো, ভয় লাগবে না? ওহো, আমার আজ অফিসে যেতেই হবে, না হয় আমি থাকতাম। আমি যখন থাকবো না তখন? মানে কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, কি করতে চায়, কিছুই বোঝে না সে। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলে ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা। একা মস্তিষ্কে অনেক কিছু ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলি নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু 2 চোখ ভরা ভালোবাসা আর স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাইগো তোমায় আপন করে, যদি দাও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝে 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথায় দাঁড়িয়ে তার জন্য এই 4টা লাইন বলেছিল। লাইনের সাথে সাথে মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় বেলির। সেদিনের মানুষটা আপন হতে হতে হলো না। বেলির রাজুর কথা মনে পড়ে গেছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুব পছন্দ করত সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলে ডাকত, শুধু ফুল। গায়ের হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কালচে ফুল নাম দিয়েছিল। যদি এটা মজা করে বল, এটা বেলি জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে ভাসে বেলির। রাজুর ডাকে অনেক মায়া ছিল সেদিন। যখন সে কালচে ফুল বলে ডাকত, বুকের ভেতরটা মায়ায় ছেয়ে যেত।
নিজের থেকে ছোট বলে তুই তুই করে ডাকতো বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালচে ফুল, দাঁড়া। এই দাঁড়া, আপনি আমারে কালচে ফুল ডাকেন কেন? হুর কালি, কালিরে কালি বলবো না তো কি বলবো? হো, তাইলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে কালচে ফুল রাগও করে, ওই দেখো ঢ্যাং ঢ্যাং করে চলে যায়। দাঁড়া না প্লিজ। কি হয়েছে? এটা নে। কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদম তরতাজা, একদম সৎ। বেলি ফুলগুলো নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশি মানুষ ভাবে সেই সময়। ঘ্রাণ নিতে থাকে সে বারবার। রাজু ভাই, আমার জন্য আনলা? হো, কই থেকে আনলা গো? আমার গাছে। অনেক সুন্দর ফুলগুলা। তোর কাছে এর সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথা হাসি মুখে মুহূর্তের মাঝে লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই বলে বেলি সামনে পা বাড়াতেই রাজুর ডাকে পা জোড়া আটকে যায় তার। কি হইল? চলে কেন যাস? বেলা বাইরা যাইতাছে, মায় বকবো পরে। কালকে দেখা করবি? কই? মিয়াগো পুকুর পারে। ও মাগো, ওইদিকে যাবো না। দেখা ফেললে মায়ের কাছে খবর যাইব গা, লগে বাবার কাছে। তাহলে আসবি না? পারলে আসমো। ওই কালি দাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেলির। এতক্ষণ ভাবনার জগতে ছিল বেলি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ করে মনে পড়ে মনটাকে কখনো ভালো আবার কখনো খারাপ করে দিয়ে যায়। ওড়নাটা দুই পেচ করে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতেই একটা চিৎকার শুনতে পায় বেলি। আমি আইয়া ফসছি ভাবি। আর মিনু? হ হ, আমি মিনু, আইয়া ফসছি। এসো এসো, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কন ভাবি? কয়টা বাজে দেখছেন নি? 11টা বাজে গেছে। মিনুর কথায় বেলি ঘড়িতে নজর দেয়। আসলে 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথার মেশিন স্টার্ট করে ফেলে। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো, কিছু না। ভাইয়ে কই? গেছে গা কামে? আচ্ছা কন, কি কি কাম করতে হইবে? কিছু করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আরে আমি ঠিক আছি, আইয়ে নেন, কইয়া দেন কি কি করা লাগবো। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রুবি নেই রুমে। এই আবার শুরু করে মেশিন। খবিসডাই কই? কে? রুবি খবিসডাই কই? আইয়া না হেতি? সিহ মিনু, এইসব বলো না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন থামেন, সতীনের গীত কইেন না। আইউক নাইলে মরুক, আমার কি? আমি কিডা? আমি তো কামের মাইয়া। মিনু মনে মনে 100 গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতে করতে কাজে লেগে যায়। বেলিও এইদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলি জায়নামাজটা রেখে দা খুলতে যায়। বেলি দরজা খুলে চমকে যায়। যদিও এটা চমকানোর মতো কিছু না, এটা তো হওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কিত্তে নিছিলাম। শয়তানের নাম নিছি সকালে, শয়তান দুপুরে হাজির। এত মানুষ মরে, এই শয়তান মরে না। অসিব্য মাতারি একটা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথা মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অগোচরেই। রুবি এসেই পুরো বাসা মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করে বকছে, উল্টো পাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদম চুপ করে আছে। বেলি নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এইভাবে নিংড়ে নিংড়ে মরতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির ওপর। বিকেলে শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারা দিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করা আগেই শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এই সব কাজ করতে করতে বেলি খুব ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরেও বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে যায়। কি হবে তার ভবিষ্যৎ? কিভাবে থাকবে সে এখানে? এরই মাঝে রাজুর কথা মনে পড়ে তার। রাজুর সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায়
1 বছর আগে, যেদিন রাজু একেবারেই ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায় বেলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেলি গিয়েও ছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সে আধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনের ঢল পড়েছিল বেলির। এই কালি, এত দেরি করলি কেন? তো কি করতাম? মশার কামড়গুলো আমি খাইছি, ভালো হয়েছে। রাজু ভাই, সত্যি কি কালকে চলে যাবেন ঢাকা? হো, আসবেন না? আর আসবো তো। রাজু ভাই বল, ভয় লাগে অনেক। চাকরিটা আরেকটু পাকাপোক্ত করে আবার আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে সত্যি। বল কি আনবো তোর জন্যে? কিছু লাগবো না আমার। কেন? আপনি আসলেই হবে। কথাগুলো মনে পড়ে গিয়ে একগাল হেসে দেয় বেলি। ওইটাই ওদের শেষ দেখা ছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় সে এখন বিবাহিতা, তার স্বামী আছে, আর রাজু এখন পরপুরুষ। তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেলির কাছে। সেই সময় সবেমাত্র মনটা রাজুতে বসেছিল, আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তি আমায় বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ মানি, কিন্তু এত খারাপ হবে ভাবিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কেউই নেই। নিজে নিজেই কথাগুলো সাজাতে থাকে বেলি। ইদানিং মনটাই তার সব থেকে কাছের। মনের সাথে সব বলা যায়। আর যাই হোক, মন কখনো ধোঁকা দেয় না। এরই মাঝে রুবি অনেক জোরে জোরে বেলিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরছিস নাকি? সাড়া দাস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকে ওই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিংড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এটা বলতে বলতে তাড়াতাড়ি রুবির কাছে চলে যায়। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্টস করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।